অন্যরা তো দেবে না, তুই একদিন সুযোগ দিস তো। জানা দরকার কেন এত সময় লাগে মেয়েদের গোসল। বিষয়টা নিয়ে একটা থিসিস পেপার রেডি করে ফেলবো। সৃজা পেছন থেকে আগুন চোখে চেয়ে রইল। ইচ্ছে করলো এহসানকে ধাক্কা দিয়ে দোতলার বারান্দা থেকে নোংরা পুকুরে ফেলে দিতে, মাথাটা ফাটিয়ে দিতে, মুখটা সেলাই করে জবান বন্ধ করে দিতে। চরম বেয়াদব লোকটা। ছাইরঙা আকাশ, ম্লান গোধূলি, লিলুয়া বাতাসে দুলছে গাছের পাতা। গোলাকার তেজহীন সূর্যটা পশ্চিমে ডুবে গেছে। একটা আধো অন্ধকার চারিপাশে জমাট বেঁধে মলিনতা ছড়াচ্ছে। পুকুরের শান্ত ভাব, নারিকেল পাতার মর্মর শব্দ আর মিষ্টি এক ফুলের সুবাস ভাসছে বাতাসে। সৃজা জানালার পাশে বসে একমনে প্রকৃতি ও সন্ধ্যানামা দেখছে। দুপুরের খাবারের পর এহসান বেরিয়ে গেছে, জরুরি কাজ তার, ফিরতে দেরি হবে। সাবধানে থাকতে বলে গেছে সে সৃজাকে। একলা ঘরে এক ঘুমে বিকেল পার হয়েছে সৃজার। অনেকটা সময় নির্জন ঘরে বসে থেকে হাঁপিয়ে উঠেছে সে। মন খারাপ হচ্ছে এলিজার জন্য। ছোট্ট বোনটাকে ছাড়া কিভাবে দুটো দিন কাটিয়ে ফেললো সেটা ভেবেই অবাক হয় সৃজা। দুপুরের দিকে অবশ্য কথা হয়েছিল এলিজার ফুপির সাথে, তারা ভালো আছে। নাইমুর সাহেবের অবস্থাও আগের চেয়ে একটু ভালো শুনে সৃজা নিদারুণ স্বস্তি অনুভব করলো। অস্থির হয়ে থাকা মনটা খানিকটা প্রশান্তির দেখা পেল। এলিজা আরও কিছু চমকপ্রদ খবরও দিয়েছে। এহসানের সাথে সৃজার বিয়ের খবরটা ছড়িয়ে পড়ার পর রাতারাতি এলাকার হট টপিকে পরিণত হওয়া সৃজার ব্যাপারটা নিয়ে এখন আগের মতো হই হই রব শোনা যাচ্ছে না। নাইমুর সাহেবের দুই মেয়েকে নিয়ে যদি কেউ কথা ছড়ায় তাহলে তার ফল ভালো হবে না, এমন একটা উড়ন্ত হুমকি ছড়িয়ে পড়ায় হুট করে সকলে কুলু পেটেছে মুখে। তাছাড়া সেদিনের শ্লীলতাহানির ভিডিওটা সোশ্যাল সাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সৃজা বেশ অবাক হলো এসব শুনে। আড়ালে থেকে কে করলো এসব? এহসান নিজের অতি গোপনীয় একটা কাজ সম্পন্ন করে বাড়ি ফেরার জন্য রিকশা ধরলো মেডিকেলের সামনে থেকে। শেখ বাড়িতে যদিও 3টি গাড়ি আছে ব্যবহারের জন্য, কিন্তু বাপের টাকায় কেনা এসব গাড়ির দিকে সে ফিরেও চায় না। তার কোনো আগ্রহ কাজ করে না এসবের প্রতি। নিজের সামর্থ্য আছে তার, চাইলেই সে গাড়ি কিনতে পারে, কিন্তু বাপের টাকায় কেনা সম্পদের প্রতি তার বিষাক্ত একটা জ্বালাপোড়া কাজ করে। তাই আজকাল যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে সে শেখ বাড়ির বিলাসিতা। বিশাল আকারের বাগান বিলাসের সৌন্দর্য গায়ে মেখে দাঁড়িয়ে আছে ছাই রঙের গেটটা। সেখানে রিকশা থামতে ইহসান চট করে নেমে মানিব্যাগ বের করে ভাড়া মিটিয়ে বিদায় করলো রিকশালাকে। পকেট গেটটা ঠেলে ভেতরে পা রাখতে যাবে তখনই পেছন থেকে গাড়ির হর্নের শব্দে ওর কানে তালা লেগে যাওয়ার জোগাড় হলো। কতগুলো গালি জড়ো করে মেজাজ খারাপ করে পিছনে ফিরতেই এহসান দেখলো তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডোটা। পার্ল হোয়াইট রঙে আবৃত গাড়িটা অন্ধকারেও চকচকে দ্যুতি ছড়াচ্ছে। ড্রাইভিং সিটে বসা মিজু, তার পাশে ভাবলেশীন ভঙ্গিতে বসা ইজহান। রাতেও তার চোখে সানগ্লাস, ঠোঁটে ক্রুড়ো হাসি ঝুলানো। এহসান রাগে চোয়াল শক্ত হয়ে গেল ভাইয়ের হাসি দেখে, কিন্তু পুরোপুরি উপেক্ষা করলো সে। আহাম্মকটার কাহিনী দেখলেই তার রাগ লাগে, সেজন্য কথা না বাড়ি সন্তর্পণে গেটের ভিতরে প্রবেশ করলো সে। পেছনে ফেলে গেল রাগান্বিত চেহারার ইজহানকে। এদিকে ইহসানের থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে গা জ্বলে গেল ইজহানের। ড্রাইভার মিজু যথারীতি ভীতি নিয়ে প্রশ্ন করলো, আগাই স্যার। কপালে ভাঁজ ফেলে ইজহান তাকালো ব্যক্তিগত ড্রাইভারের দিকে। দাঁতে দাঁত চেপে থমথমে কণ্ঠে বলল। ইজহানের কথা শুনে মিজু ঘাবড়ে গেল। বয়স তার 26। গত 4 বছর যাবৎ ইজহানের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োজিত। লোকটার কর্মকাণ্ড সবই জানা আছে তার। সারাদিন আঠার মতো লেগে থাকে, অথচ নিজের স্যারকে সে এতদিনেও বুঝতে পারেনি। অকারণে অহেতুক লোকটা শুধু ঝামেলা বাঁধাতে চায় এহসানের সাথে। অথচ এহসান তার যমজ ভাই। জীবনে মিজু দেখেনি শোনেনি এমন দা কুমড়া সম্পর্ক হয় একই চেহারার অধিকারী হওয়া দুটো ব্যক্তির। সে দীর্ঘশ্বাস ফেলে দ্রুত মাথা নেড়ে অসহায় গলায় বলল, যতটুকু জোরে করণ যায় ততটুকুই জোরে হর্নটা বাজাইছি স্যার। কোনো গাফিলতি করি নাই। আপনার নুন খাই আর আপনার কথা শুনুম না। বেইমানি আমার রক্তে নাই স্যার। ইজহান শক্ত মুখে তাকালো। এরপর বলার মতো কিছু খুঁজে না পেয়ে ধমকি সহকারে বলল। ভাইয়ের পাত্তা না পেয়ে সেই রাগটা ইজহান তার উপর দেখাচ্ছে সেটা বুঝতে পেরে মিজু আর কথা বাড়ালো না। বিয়ের 2 মাসও হয়নি, এর মধ্যে নিজের স্যারের থেকে 2 লক্ষ বার সেই কথাটা শুনেছে। সে ইতিবাচক ভঙ্গিতে মাথা নেড়ে ছোট্ট করে বলল, জি বুঝেছি। দারোয়ান বড় গেটটা খুলে দিতে ঘাসে ঢাকা উঠোনে প্রবেশ করলো গাড়িটি। ইজহানকে নামিয়ে দিয়ে মিজু গাড়িটি গ্যারেজের দিকে নিয়ে গেল। গাড়ি পরিষ্কার করতে হবে। এই অসময়ে গাড়ি ধুতে কার মন সায় দেয়? অসহ্য লাগে তার, কিন্তু স্যারের ভয়ে সে কিছু বলতে পারে না। এহসান উপরে না গিয়ে ডাইনিং টেবিলের উপর রাখা জগ থেকে পানি গ্লাসে ঢালছিল খাওয়ার উদ্দেশ্যে। পানি নিয়ে জগটা জায়গা মতো রাখতেই ইজহানের তাচ্ছিল্যের গলা শুনতে পেল। বাপের টাকা নিব না, গাড়ি ছুবো না, কিন্তু তার টাকায় কেনা গ্লাস দিয়ে পানি খাবো। আমি তো আবার মহা নির্লজ্জ। ব্যাস, ধৈর্যের বাঁধ ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগলো না ইহসানের। ক্রুদ্ধ অবস্থায় ঘাড় ফিরিয়ে হাতে থাকা গ্লাসের পানিটা সরাসরি ইজহানের মুখের উপর ছুঁড়ে মারল সে।
সৃজার চোখ লেগে এসেছিল। আচমকায় কাঁচা ঘুমটা ভেঙে গেল ভাঙচুরের শব্দ শুনে। সৃজা এক প্রকার লাফিয়ে উঠল, বুঝে উঠতে পারল না কি হচ্ছে। তবে কিছু সময় পর্যবেক্ষণ করতে ইহসানের ক্রুদ্ধ গলা কানে এলো। গতদিনের মতো আবারও কোনো ঝামেলা বাধায়নি তো ইহসান? মারামারি করে আবার হাত কেটে ফেলবে না তো? সৃজার কেন জানি মন টিকলো না, ঘরে হতচকিত হয়ে উঠে দাঁড়ালো। কোনো কিছু না ভেবে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে অর্ধেক সিঁড়িতে পা আটকে গেল তার। হা হয়ে গেল মুখ, চোখের সামনে দুটো এহসান, একজন আরেকজনের কলার মুষ্টিবদ্ধ করে একে অপরকে দেখছে হিংস্র চোখে। সৃজার চোখ কপালে উঠে গেল। এহসান রূপী দুজন চেহারাধারীর মধ্য থেকে নিজের মানুষটাকে চিহ্নিত করতে পারল সে পরনের কাপড় দ্বারা। কিছু ভেবে ওঠার আগে সৃজা চমকে উঠল, দেখলো রাগ মেটানোর জন্য দুজনকে সমান তালে মারামারি করছে, একে অন্যের মুখে খুশি বসাচ্ছে, লাথি দিয়ে আঘাত করছে। দুজনেই রক্তাক্ত। থামানো উচিত তাদের, কিন্তু কিভাবে? যেভাবে ধস্তাধস্তি চলছে তাতে বোঝাই যাচ্ছে মেজাজ ঠিক কতটুকু গ্রাস করে নিয়েছে এদের দুই ভাইকে। কি নিয়ে ঝামেলা হচ্ছে জানা নেই সৃজার। ঠিক বুঝে উঠতে পারল না এই পরিস্থিতি সামলাতে তার কি করা উচিত। আজিজ শেখ এখনো বাড়ি ফেরেনি। সালেহা বেগমেরও শরীর ভালো না, বাড়ির বেহাল অবস্থা। বাপ ছেলের বাক বিতণ্ড তার মনকে দুর্বল করে দিয়েছে। প্রেশার ফল করেছে। ঘুমের ওষুধ খেয়ে তিনি ঘুমাচ্ছেন নিজের ঘরে। মেজ বউ মিতু নিজের স্বামী ইমরান আর বোন লিথুকে নিয়ে শপিংয়ে বেরিয়েছে। উদ্দেশ্য লিথুর মন ভালো করা। বলতে গেলে দুই ভাইকে থামানোর মতো কেউ নেই ইসমি ছাড়া। বাড়িতে যদিও চাকর বাকররা আছে, কিন্তু তারাও যে যার মতো মনে একরাশ ভীতি নিয়ে দাঁড়িয়ে আছে নিজেদের জায়গায়। যেচে পড়ে কারো শখ নেই দুই বদমেজাজি ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে চেহারা নকশা বদল করার। চেহারায় এক হলেও এদের আচরণ দেখে কে বলবে এরা দুজন যমজ? যেখানে আত্মার বন্ধন থাকা উচিত সেখানে এরা খুনোখুনি করতে পারলে যেন শান্তি পাবে। কোনোভাবে এরা একে অপরকে সহ্য করতে পারে না। সামনাসামনি পড়লেই কোনো না কোনো বিষয়ে খোঁটা চালাচালি করে মারামারি শুরু করে। তবে বরাবরই আগ বাড়িয়ে ঝামেলাটার শুরুটা করে ইজহান। এহসানকে মারতে গিয়ে নিজেও বেদম মার খায়, তবুও খোঁচা দেওয়ার স্বভাবটা সে ছাড়তে পারে না। এসব এবারই নিত্যদিনের কাহিনী, সকলের জানা কথা। একাই দুই ভাইকে থামানোর চেষ্টা করছে ইসমি, কিন্তু ব্যর্থ সে। এহসান ছাড় দিতে চাইলেও ইজহান যেচে পড়ে ওকে খেপানোর চেষ্টা করছে। বিপুল উৎসাহে সে এহসানকে মারছে, আবার এহসানের হাতে মারও খাচ্ছে। ইসমি মাঝখানে বারবার বাগড়া দেওয়ার এক পর্যায়ে ইজহানের মেজাজ চলল তার উপর। প্রচণ্ড রেগে এক রাম ধমক দিয়ে সরতে বলল নিজের বউকে, কিন্তু ইসমি না শোনায় এবার সে অত্যন্ত বিশ্রী কদর্যপূর্ণ একটা গালি দিয়ে বসলো। বাড়ি ভর্তি কাজের লোক আর ইহসানের সামনে নিজের স্বামীর থেকে এরকম বিশ্রী অপমান আশা করেন ইসমি। সে হতভম্ব হয়ে লজ্জায় মুখ নিচু করে সরে গেল। চোখ বেয়ে বড় বড় ফোঁটায় গড়তে থাকলো অশ্রুবিন্দু। এদিকে ইসমিকে দেওয়া অশ্রাব্য গালিটা শুনে রক্ত গরম হয়ে গেল এহসানের। নিজের উপর আসা আঘাতটা প্রতিহত করে ভাইয়ের হাতটা মুচড়ে ধরে ঠেসে ধরল দেয়ালে। এরপর নাকে ঘুষি বসিয়ে ডান হাতে মুখ চেপে পায়ে পাড়া দিয়ে ধরল সে নিজের ভাইকে। ব্যথায় আর্তনাদ করে উঠল ইজহান। শুনে এহসান যেন শান্তি পেল। ঘৃণা ভরা গলায় বলল, জানোয়ার, তোর সাহস কি করে হলো আবার সামনে দাঁড়িয়ে ওকে অশ্রাব্য গালি দেওয়ার? তোর মুখ আজ আমি ভেঙে দেবো কুকুর। কোনোদিনও যাতে এই গলা দিয়ে আওয়াজ না বেরোয় তার ব্যবস্থা করব। রাগে ফোঁসফোঁস করছে এহসান। শক্ত হাতে গলা চেপে ধরল সে ভাইয়ের। ইসমি কাণ্ড দেখে চিৎকার করে উঠল। স্বামীর নিগ্রহের শিকার হলেও সে ইজহানের প্রতি নিজের দায়িত্বটুকু ভুলে যেতে পারল না। ছুটে গিয়ে এহসানকে অনুরোধ করতে লাগলো তার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু এহসান যেন আজ নাছোড় বান্দা। ইজহানকে সে মেরেই ফেলবে এমন একটা ভাব। ইসমি উপায় না পেয়ে এবার সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা সৃজাকে দেখে ওর কাছে ছুটে এলো। কান্নারত স্বরে বলে, সৃজা, তুমি একবার বলে দেখো না যদি ছেড়ে দেয়। এভাবে ধরে রাখলে তো মরে যাবে। বলো না গিয়ে ওকে ছেড়ে দিতে। সৃজার তখনও হতভম্ব। ইসমির কান্না শুনে তার ঘোর কেটেছে। ইজহানকে দেখছে সে বিরক্ত চোখে। যে লোক তার স্ত্রীকে ভরা মজলিসে অশ্রাব্য গালি দিতে পারে তার আরো কঠিন শাস্তি হওয়া উচিত। কিন্তু ইসমির মুখের দিকে তাকিয়ে ওর বেশ মায়া হচ্ছিল বিধায় ছোট্ট একটা শ্বাস ফেলে সে মাথায় ওড়না টেনে নিল। এরপর সিঁড়ির ধাপ পেরিয়ে নেমে এলো বৈঠকখানা। নিঃশব্দে এহসানের পিছনে গিয়ে দাঁড়ালো। ধীরস্বরে অনুরোধ করলো, যথেষ্ট হয়েছে, এবার ছেড়ে দাও। এহসান সৃজাকে লক্ষ্য করেনি। রাগে তখনও মাথা গরম ওর। ইচ্ছে করছিল ইজহানকে টেনে হিচড়ে পশুকে খাইয়ে দিতে। এর মতো নিকৃষ্টের বেঁচে থাকারই দরকার নেই। এগুলো পৃথিবীতে আসেই শুধু অন্যকে যন্ত্রণা দিতে। এসব ভেবে চোয়াল শক্ত হচ্ছিল ওর। বাড়ছিল হাতের চাপও। কিন্তু আচমকা সৃজার কণ্ঠস্বর শুনে সে রক্তাবহ চোখ জোড়া মেলে পেছনে ফিরে তাকালো। রাশভারী স্বরে ধমকে উঠল তৎক্ষণাৎ, তোকে এখানে মাতব্বরি করতে বলেছে কে? ঘরে যা। যাবো, তুমিও ঘরে চলো। এটাকে মেরে যাব। এখন মারামারি সময় নয়, ছাড়ো। ইসমি ভাবি কাঁদছে। সৃজার বাড়াবাড়ি দেখে ওর কণ্ঠের গাম্ভীর্যতা টের পেতে এহসানের হাতটা আলগা হয়ে এলো। ছেড়ে দিল সে ইজহানকে। চোয়াল চেপে ধরে বলল, দমটুকু এখনই নিয়ে নিতাম, ভাগ্য ভালো থাকায় পেয়ে গেলি।
কই মাছের প্রাণ তোর? ছাড়া পেয়ে ইজান বড় বড় শ্বাস নিচ্ছে আর ঘর কাঁপিয়ে কাশছে। রক্ত বেয়ে পড়ছে ঠোঁট দিয়ে। ইসমি ছুটে গিয়ে ধরলো ওকে, সামলাতে চাইলো, কিন্তু শরীরের রন্ধ্রে রন্ধ্রে তেজ বয়ে চলা ইজান ওকে ঠেলে দূরে সরিয়ে দিল। কাশতে কাশতে এহসানকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করে বলল। সৃজা রাগান্বিত এহসানের হাত নিজের মুঠোয় নিয়ে ওকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে ভাইয়ের কথার ধরন শুনে প্রচণ্ড রেগে গেল এহসান। দুপা পিছে ইজহানের কোমর বরাবর সজোরে একটা লাথি বসিয়ে বলল। আজিজ শেখ বাড়ি ফিরে দুই ছেলের দ্বন্দ্বের কথা শুনে বেজায় ক্ষেপে তাদের গালাগালি করেছেন, তবে বেশি শুনিয়েছেন এহসানকে। আজে বাজে খোঁচা দেওয়া কথা বলে রীতিমতো বাড়ি মাথায় করেছেন। সালেহা বেগমকে দিয়েছেন থাপ্পড়। এই নিয়ে বাবার সাথে এক প্রস্ত কথা কাটাকাটি করে ঘরে ফিরে চোখ মুখ শক্ত করে বসে আছে এহসান। ক্ষণে ক্ষণে জোরে সোরে শ্বাস ফেলছে, তার হাত মুষ্টিবদ্ধ, মুখ লাল, ঠোঁটে ঘুষি পড়ায় তা ফুলে লালচে বর্ণ ধারণ করেছে। ঠিকঠাক রাগ প্রকাশ করতে পারছে না বলে ভেতরটা তার অগ্নিদগ্ধ হচ্ছে। সৃজা কাটাছেঁড়া জায়গা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়ে নিশ্চুপ চোখে তাকে অবলোকন করছে। কোনো প্রশ্ন করেনি, জানতে চায়নি দুই ভাইয়ের সম্পর্কের এমন দৈন্য দশার পেছনের কারণ কি। আরও কিছু সময় পর এহসানের রাগের পারদ বুঝে ছোট্ট শ্বাস ফেলে এক গ্লাস পানি সামনে এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো। ব্যথা হচ্ছে কোথাও? না। রাগ কমেছে? এহসান অন্যদিকে তাকিয়েছিল। প্রশ্নটা কানে গেলে উত্তর দেওয়ার ইচ্ছে জাগলো না তার। ছোট্ট কঠিন স্বরে বলল। ঘুমাবো। খাবে না? তুই খেয়ে নে। বলে শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। আরেকটা বাড়তি কথাও বলল না। সৃজা মুখ গোজ করে সোফায় বসে রইল। তার পেটে খিদে আছে, কিন্তু এহসানকে ছাড়া সে কিভাবে খাবে? এতটা অমানবিক আর অশোভন কাজ করা তার পক্ষে সম্ভব নয়। একবার ভাবলো জোর করবে এহসানকে, পরক্ষণেই ভাবলো বেশি জোরাজোরি করাটা এই মুহূর্তে উচিত হবে না। এমনিতে নিচে যা কাণ্ড হলো তাতে মুড ভালো থাকার কথা নয়। ঝামেলা বাড়াতে ইচ্ছে করলো না বলে খিদেটা চেপে গেল সে। ঘড়িতে সময় রাত 11টা। দুপুরে ঘুমানোর ফলে আজ দ্রুত চোখে ঘুম ধরা দেবে না ভালোভাবেই জানে সৃজা। সোফার উপর পা তুলে গুটিসুটি মেরে বসে একটা ম্যাগাজিনে চোখ বোলাতে লাগলো। এর মধ্যে 10 মিনিটও পেরোয়নি, আচমকা দরজায় করাঘাত পড়ল। সৃজার মনোযোগ ছিল ম্যাগাজিনে। সে এমন জোরালো শব্দে চমকে উঠল। এহসানের ঘুমও ভেঙে গেল। বেশ বিরক্ত হলো সে। ঘাড় উঁচিয়ে সৃজাকে নির্দেশসূচক বলল। দেখ তো কোন ফাজিল। ঝোঁকের মাথায় গালিটা দিতে গিয়েও সামলে নিল নিজেকে এহসান। সৃজা ভ্রু কুচকে ফেললেও ধাক্কাধাক্কি বেড়ে যাওয়ায় দরজা ছিটকিনিটা খুলল। পাল্লা দুটো সরাতে নেবে, কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হলো না। তার আগে বাইরে থাকা ব্যক্তিটি সেগুলো একটানে সরিয়ে নিল। এরপর অনুমতিবিহীন অসভ্যের ন্যায় হুড়মুড় করে ঢুকে পড়ল ঘরে। সৃজা বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। কিছু বুঝে ওঠার আগেই দেখলো ওটা অন্য কেউ নয়, স্বয়ং লিথু। লিথুকে এই সময় এখানে দেখে সৃজার চেয়ে বেশি অবাক হলো এহসান। সেই সঙ্গে তার রাগও হলো। চট করে শোয়া থেকে উঠে বসলো বিছানায়। লিথুর ভাবভঙ্গি কাঁদো কাঁদো, যেন এক্ষুনি কেঁদে ভাসাবে সে। তার চোখ দুটো এহসানের আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে নজর বুলিয়ে যাচ্ছে। দেখা শেষ করে বিস্মিত নয়নে ঠোঁট কামড়া এক প্রকার ছুটে গিয়ে বসলো এহসানের পাশে। কেঁদে কেঁদে বলল। হায় আল্লাহ, ঈশ্বর, কি অবস্থা হয়েছে তোমার? ইয়াজান ভাই কি মানুষ না, এইভাবে কেউ মারে কাউকে? এত ব্যথা দেয়? তুমি কিছু করো। বলতে বলতে আনমনা ভঙ্গি করে ছুতে গেল এহসানকে। গা ঘিন ঘিন করে উঠল এহসানের। তৎক্ষণাৎ দূরে সরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তিক্ত মেজাজে ভাবলো কত বড় সাহস মেয়েটার যে তাকে ছুতে আসে। হাতটা মুচড়ে ভাঙতে মিনিটও লাগবে না তার। এত রাতে একজন বিবাহিত পুরুষের ঘরে এভাবে ঢুকে এমনিতে মেজাজ চড়িয়ে দিয়েছে। তার উপর সৃজার সামনে ঘেঁষাঘেঁষি করতে চাইছে। ন্যূনতম লাজ লজ্জা নেই বেহায়াটার। চোখ বন্ধ করে মনে মনে হাজারো গালি আউড়ে ফেলল এহসান। আর তখনই কানে এলো লিথুর ক্ষোভে ভরা অভিমানী স্বর। এমন করলা কেন? আমি ছুঁইলে কি ফসকা পড়বো তোমার গায়ে? অন্য কেউ ছুঁইলে বুঝি ভাল লাগবো? নিজের বিশ্রী কদর্য রূপ দেখিয়ে দিল লিথু। সৃজার ইচ্ছে করলো বেহাজটার চুলের মুঠি ধরে কয়েকটা বসিয়ে দিতে। এতক্ষণে বোঝা হয়ে গেছে এই মেয়ের চরিত্র। শক্ত কিছু কথা বলতে যাবে তার আগে আচমকা এহসানের ভয়ঙ্কর স্বরে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। কারো ঘরে ঢোকার আগে তার অনুমতি নিতে হয়, সেসব শিক্ষা কেউ দেয়নি। আচ্ছা মানলাম দেয়নি, কিন্তু আমাকে ছুতে চাইলে যে নিজের হাত দুটো খোঁয়াতে হবে তা জানা নেই। প্র্যাকটিক্যালি দেখতে চান নাকি মেজ বউয়ের ছোট বোন? লিথু সহ সৃজাও কেঁপে উঠল। সে বড় বড় চোখ মেলে চাইল। বুঝতে চাইছে আদৌ তার সাথে ঠাট্টা করা রক্তটা লোকটাই কি সে, নাকি তার মধ্যে কোনো আত্মা ভর করেছে যে এভাবেও চিৎকার করে উঠতে পারে। সৃজা প্রসন্ন চোখে নিঃশব্দে পরখ করল।
এহসানের চোখে তখন আগুনের দৃষ্টি, এমনভাবে এসে তার দৃষ্টি ফেলছে যেন তার ঘরে কোনো নোংরা বস্তু প্রবেশ করেছে। মাথার চুল মুঠোয় টেনে মেজাজ খারাপ করে প্রচণ্ড তেতে উঠে সে বলল, নোংরাটাকে বের কর এক্ষুনি। সৃজা হতবিহ্বল হলেও সময় নষ্ট করল না। লিথুকে চোখের ইশারায় বোঝালো ভালোই ভালোই কেটে পড়তে। লিথু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, তার চোখ ছলছল করছে। এই যে গোলাপি জামা গায়ে ম্যাক রুবি ওয়ের ক্লাসিক রেড লিপস্টিক, ঠোঁটে তাকে যে রাত পরীর মতোই সুন্দর লাগছে সেটা এহসান দেখেনি। জামাটা সে আজ শপিং করতে গিয়ে 6,000 টাকা ব্যয় করে কিনে এনেছে শুধুমাত্র এহসানের চোখে নিজের জন্য মুগ্ধতা দেখবে বলে, তাকে প্রলুব্ধ করবে বলে। অথচ এহসান তাকে চোখ ফিরিয়েও দেখেনি, উল্টো অপমান করছে। অপমান সে আগেও পেয়েছে ইহসানের থেকে, কিন্তু সৃজার সামনে এমন আজে বাজে ভাষায় অপমান করাটা তার সহ্য হলো না। সৃজার ঠোঁটের কোণে অদৃশ্য হাসি ঝুলছে, সেটা আটকানোর আপ্রাণ চেষ্টা করছে সে। দেখে হিংসায় জ্বলে পুড়ে খাক হতে লাগলো লিথু। ছলাকলা ব্যর্থ হওয়ার ক্ষোভে ফুঁসতে লাগলো তার সত্তা। গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। সৃজা সন্তর্পণে দরজাটা আটকে দিল। এহসানকে বেশ অপ্রস্তুত দেখাচ্ছে। সৃজার সামনে লিথুর বেহায়ামির ব্যাপারটা গিলতে কষ্ট হচ্ছে তার। পরিস্থিতিটা স্বাভাবিক করার আশায় সে অধৈর্যশীল কণ্ঠে বলল, ভাত মেখে খাইয়ে দিবি? সৃজা তার অস্বস্তিটা বুঝতে পারছিল। কিছুক্ষণ আগের জাদ্রেল মুখটি এখন শুকনো দেখাচ্ছে। কেন জানি হাসি পেল তার। ঠোঁট চেপে হাসি আটকে নিজের সুকোমল মসৃণ কপালে ভাঁজ ফেলে ঠাট্টা মিশ্রিত সুরে বলল, লিখুকে ডাকি? ঠাট্টা মিশ্রিত কণ্ঠস্বরটা ধরতে পারল এহসান। কেন জানি খাবার ইচ্ছেটা নষ্ট হয়ে গেল। থমথমে মুখ করে কিছু না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল বিছানায়। আলোটা নিভিয়ে দে। খাবার পারবো না। না। চট করে জিভে কামড় বসালো সৃজা। চোখ মুখ কুচকে ফেললো, জানে এহসানের মন বিষয়। এই সময় মজাটা না করলে কি চলছিল না। আহাম্মক সে মুখ নিচু করে বলল, সরি। ইটস ওকে। খাবা নানি? ভালো লাগছে না, ঘুমাবো। আমার উপর রাগ করে খাবে না বলছো? ঘুমাবো বলছি তো, কথা বাড়াস না প্লিজ। সৃজার নিজের উপর রাগ হচ্ছে। অহেতুক কেন বাচ্চাদের মতো ঠাট্টা করে একজনের মুড নষ্ট করে দিল। নিজে থেকেই তো খেতে চেয়েছিল এহসান তার কাছে। এভাবে ক্ষুধার্ত কারো আবদারের বিনিময়ে ঠাট্টার মতো বিশ্রী জঘন্য কাজটা কিভাবে করতে পারল সে। নিজের প্রতি লজ্জায় সৃজার চোখ দুটো ভিজে উঠল। আলো নিভিয়ে দিয়ে এহসানের মাথার পাশে হাঁটুতে মুখ গুজে বসে রইল। ধোয়াটে অন্ধকারে এহসান দেখল হুট করেই তার জীবনে আসা ফিনফিনে দেহের মেয়েটি হাঁটুতে মুখ গুজে করে বসে আছে। তার দীঘল কালো চুলগুলো হাত খোপা থেকে মুক্ত হয়ে ছড়িয়ে পড়েছে পিঠে। মুহূর্তের মধ্যে বুকের পাশটা কেমন অদ্ভুত অনুভূতিতে ব্যাকুল হয়ে উঠল তার। নিঃশ্বাসের গতি দ্রুত হলো। অশান্ত ব্যগ্র প্রতিভ হয়ে উঠল তার ব্যথাতুর দেহ, বিষণ্ণ মন। ঠোঁটের কোণে প্রসন্ন হাসি ছেয়ে গেল। নির্দ্বিধায় উঠে বসল সে। অসাড় হয়ে থাকা ডান হাতে সৃজার ঢেকে দেওয়া মুখের উপর থেকে চুল সরিয়ে কানের পিঠে গুজে দিল সে। সৃজা হতচকিত ও স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণেই শান্ত হয়ে গেল। ভীষণ ক্ষীণস্বরে বলল, সত্যি বলছি তো। শুনেছি, বারবার বলতে হবে না। নিজের মহত্বটুকু বুঝিয়ে নিরুত্তর রইল সে। তবুও বার কয়েক ইনিয়ে বিনিয়ে নিজের আচরণের জন্য মাপ চাইতে লাগলো সৃজা। এহসানের হৃৎপিণ্ড আন্দোলিত হলো। আচমকা একটানে সৃজাকে নিজের বুকে এনে ফেললো। সৃজা হতভম্ব। তড়িৎ গতিতে ছুটতে শুরু করলো তার হৃদস্পন্দন। গলা দিয়ে শব্দ বেরোতে চাইছে না তার। বহুক্ষণ পর আটকে আটকে শুধালো, ইহসান ভাই। পরেরটুকু বলার সুযোগ হলো না। এহসান দুহাতে আবদ্ধ করে কথা আটকে দিল তার। কানের পিঠে ঠোঁট ছুঁয়ে শিথিল কণ্ঠে বলল, আই এম ইয়োর হাজব্যান্ড, প্লিজ ডু নট কল মি ব্রাদার, ইট ডাজন্ট সাউন্ড রাইট। সৃজা কেঁপে উঠল সংকোচে। মনে অদ্ভুত শীতল বাতাস জমে কুকড়ে গেল সে এহসানের বুকের ভেতর। মুখ নুইয়ে কপাল ঠেকালো প্রশস্ত বুকটাতে। গালে পড়া রক্তাভ আভা লুকানোর চেষ্টায় রত হলো নির্বিঘ্নে। এহসান মন্থর কণ্ঠে বলল, ঘুমা। সৃজা অনুভব করলো তার হাত পা অসাড় হয়ে গেছে। বুকের ভেতর সূক্ষ্ম এক প্রশান্তি আলোড়ন তুলেছে। দু চোখ জুড়ে আচমকায় ঘুমের বন্যা নেমেছে জাদুর মতো। বাধ্য মেয়ের মতন সে ঘুমে ডুবে গেল কিছুক্ষণের মধ্যে। এহসান ধীরে ধীরে ওকে বালিশে শুইয়ে কপালে ঠোঁট চুইয়ে দিল আলগোছে। অস্ফুট স্বরে বলল, বহু আকাঙ্ক্ষিত তুই আমার। ঘুমন্ত সৃজা শুনতে পেল না সেটা। আবছা অন্ধকার ঘরটাতে শুধু তার ঘুমন্ত গভীর নিঃশ্বাসের শব্দ রজনীর নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিতে লাগলো। ব্যাপারটা অনুভব করতে করতে এহসান টের পেল শরীর ভেঙে দেওয়া ম্যাজম্যাজে এক ধরনের ব্যথা তার পুরো দেহ আস্তে ধীরে গ্রাস করে নিচ্ছে। গায়ের তাপমাত্রা অস্বাভাবিক ঠেকছে। এহসান মনে মনে উদ্বিগ্ন হলো। কপালে চিন্তার রেখা ফুটল।
নিজেকে নিয়ে বেশি ভাবে না সে, কিন্তু অন্যকে নিয়ে ভাবে। অন্য কেউটা তার বড্ড অপছন্দের, তবুও মাঝরাতে তাকে সামলাতে ডাক পড়বে এহসানেরই। অপছন্দের তালিকায় থাকা মানুষগুলোর মুখোমুখি যে কেন পড়তে হয় বারবার, এহসান ভেবে পায় না। উদম গায়ে ঘরের মধ্যেখানে দাঁড়িয়ে আছে ইজহান, পরনে সাদা একটা তোয়ালে, সেটাও ঢিলে হয়ে কোমরে এমনভাবে এঁটে আছে যে কোনো মুহূর্তে বিপদসীমা অতিক্রম করে মানসম্মানের ইতি ঘটাতে পারে। ইসমি তুলো দিয়ে ওর পিঠের ক্ষতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিতে দিতে ধীর স্বরে বলল। টাওয়াল খুলে যাচ্ছে। ইজহান বিরক্ত চোখে তাকালো স্ত্রীর দিকে, ঝাঁঝালো স্বরে ধমকে উঠল। ইসমি চুপ করে গেল। এই লোকের সাথে কথা বলায় বৃথা। সে মনোযোগ দিয়ে ক্ষতগুলোতে চোখ বুলাচ্ছে আর ওষুধ লাগাচ্ছে। তার কান্না পাচ্ছে, বুক পুড়ছে। কার ভালো লাগে নিজের স্বামীকে এভাবে দেখতে, অথচ এই লোকের এই অবস্থার পেছনে সে নিজেই দায়ী। সারা শরীরে মারের দাগ, কোমর সোজা করে দাঁড়ানোই যেখানে মুশকিল, সেখানে এই লোক নিজেকে শক্তিশালী পুরুষ প্রমাণ করবে বলে কোমরের ব্যথাকে অগ্রাহ্য করে শটান দাঁড়িয়ে আছে। এমনিতেই সামান্য রোদ, বৃষ্টি, কুয়াশা বেশি কিছুই তার সহ্য হয় না। জ্বর ঠান্ডা তো 12 মাসের সঙ্গী, তার উপর এর ওর সাথে মারামারি করে করে শরীরটাকে সে পচিয়ে ফেলেছে। ইসমির রাগ হয় মনে মনে। আনমনা হয়ে জিদের চোটে ঘাড়ের কাছে তুলোটা চেপে ধরতে ইজহান চেঁচিয়ে ওঠে। সব ষড়যন্ত্রকারী একত্রিত হয়েছিস আমাকে মারতে। মারবি তো, স্বামীকে মেয়েরে কোন এক কুত্তার বাচ্চার সাথে ভাগবি, এটা তো জানা কথা। ছলনামের কোথাকার। বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল ইসমিকে। সে হতবিহ্বল হয়ে দূরে সরে গেল, কাপা কাপা গলায় বলল। এমন কিছু করব না। ইজহান রক্ত চোখে তাকালো। কোমরের ব্যথায় তার মাথার তার ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মেয়ে লোকের কাছে নিজেকে এতটা দুর্বল দেখাতে পারছে তার। একটা হাত কোমরে রেখে অন্য হাত ঘাড়ে বুলাতে বুলাতে সে অতি কষ্টে দাঁড়িয়ে রইল। দাঁত মুখ খিচিয়ে বলল। করবি, সেজন্যই তো চেপে ধরেছিলি, যাতে আমি মরে যাই, আর আমার সব সম্পত্তি টাকা পয়সা তুই নিয়ে ভাগবি। এসব কিছু স্বপ্নেও ভাবি না। আঘাতটা ভুলে হয়ে গেছে। আপনি কি আমায় বিশ্বাস করবেন না আজীবনেও? ইজহান শান্ত হলো স্ত্রীর চোখের পানি দেখে। মনটা আনন্দে উদ্বেলিত হয় তার। বাঁকা হেসে বলল। ভুল করলে শাস্তি পেতে হয় না। ইসমি দ্বিধান্বিত নজরে তাকালো। আবারও হেয়ালিপনা করছে লোকটা, তার ভালো লাগে না এসব। মনের ভিতর উথাল করা অভিব্যক্তিটুকু চেপে গিয়ে ভার কণ্ঠে শুধায়। কি শাস্তি? এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। সারা রাত? শোনো, প্রুভ করতে হবে তুমি আমাকে বোকা বানিয়ে অন্য কোনো ফকিনের বাচ্চার সাথে পালাবে না। ইসমির রুচি হলো না আর কোনো কথা বাড়াতে। নিজের স্বামীর এই সন্দেহবাতিক মনোভাবের শিকার হয়ে আসছে বিয়ের পর দিন থেকে। অহেতুক সন্দেহ করবে, মারবে, কথার বানে ভেতরটা শেষ করে ফেলবে। আবার নিজের মন মর্জি ভালো থাকলে এমনভাবে ভালোবাসবে ইসমি চিনতেই পারে না লোকটাকে। তবে কখনোই নিজের ভুল বা অন্যায় থাকা সত্ত্বেও সেসব স্বীকার করবে না, ক্ষমা চাইবে না। যেমন আজ সকলের সামনে কদর্যপূর্ণ গালি দেওয়ার পর একবারও মাফ চায়নি, না চাইবে। এসব ভাবলে ইসমির দম বন্ধ হয়ে আসে। ইজহানের এই দুই মুখ রূপ নিতে না পেরে কতবার সে বিয়েটা ভাঙতে চেয়েছে, কিন্তু পারেনি। ইজহান হতে দেয়নি। ইসমিকে শাস্তিস্বরূপ এক পায়ে দাঁড়িয়ে থাকতে দিয়ে ইজহান কোমরে ব্যথা নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। ডান হাতের তালুতে মাথায় ভর রেখে ইসমির পানে তাকালো, যেন ইসমিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। ঘুষি খেয়ে ফুলে যাওয়া ঠোঁট দেখতে অদ্ভুত লাগছে, তবুও সেখানে বরাবরের মতোই বক্র হাসি ঝুলছে। ইসমি গোপনে নিঃশ্বাস ফেলল। এক পায়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর, অমানবিক। তার পা ব্যথা করছে। ইসমি দাঁড়িয়ে থাকার চেষ্টা করেও পারল না। ইজহান আবার শুরু থেকে করার নির্দেশ দিল। ইসমির ফসরা কান্নারত মুখ তখন লালচে আভায় জলজল করছে, তবুও কান্নার শব্দ হচ্ছে না। স্বামীর আদেশ পালন করছে মুখ বুজে। 9 বারের মাথায় ইজহান ব্যথাযুক্ত কোমর নিয়ে পা টেনে টেনে বিছানা থেকে নেমে এলো। ধীর পায়ে এগিয়ে ঝট করে আচমকা কোলে তুলে নিল। ভড়কে গিয়ে ইসমি তার গলা জড়িয়ে ধরল। ইজহান তাকে বিছানায় শুইয়ে দিল। এরপর ওর শাড়ির আঁচল সরিয়ে মুখ ডুবিয়ে নিজেও শুয়ে পড়ল ইসমির উপর। মুখ ঘষল ওর গলায়, অস্ফুট স্বরে বলল। এহসানটার কোমরে একটা লাথি দেব, মনে করিয়ে দেবে পরের বার মারামারির সময়, না তো কাঁচা গিলে খেয়ে ফেলবো। কিছু বলার সুযোগ না দিয়ে সে দাঁত বসিয়ে দিল ইসমির ঘাড়ে। ব্যথায় কুকিয়ে উঠল ইসমি। ইজহান এরপর সেখানে ছোট ছোট চুমু বসালো। ধীরে স্বরে বলল। এভাবে। ইসমি ব্যথা গিলে নিল, কিন্তু কথা বলল না। কারণ স্বামীর এই আচরণের সাথে বেশ ভালোভাবেই পরিচিত, জানে এখন ইনিয়ে বিনিয়ে তাকে অ্যাপ্রোচ করবে আদর করে দেওয়ার জন্যে। আবার এমনও হতে পারে শরীরের ব্যথা বেড়েছে, তাই উল্টো পাল্টা বকছে। ইসমির হাত ইজহানের নগ্নপিঠ স্পর্শ করতে গায়ের গরম ভাবটা টের পেল। ভ্রুকুচকে হাতটা ইজহানের কোমর ছোঁয়াতে সে মৃদু কুকিয়ে উঠল। ইসমি চোখ বন্ধ করে ফেলল। এরপর কাহিনী কি হতে যাচ্ছে তা বুঝতে পেরে ছোট্ট শ্বাস ফেলে সামান্য রাগ মিশ্রিত স্বরে বলল। কেন মারামারি করতে যান? ব্যথা পেলে কে ভোগে?
ইজান ব্যথা পেয়ে গোঙাতে গোঙাতে আওড়ালো। ইস্মিতা, আমার বউ। রাত তখন 1:30টার আশেপাশে হবে। ইহসানের চোখে ঘুম নেই, অস্বস্তিতে ভুগছে অজানা কারণে। হঠাৎ বালিশের পাশে অবহেলিতভাবে পড়ে থাকা ফোনটা ভো ভো শব্দে কেঁপে উঠল। ইহসানের কানে বিরক্তিকর এই শব্দটি প্রবেশ করতে কিছুক্ষণ থমকে রইল। হাত বাড়িয়ে ফোনটা হাতে তুলে দেখলো স্ক্রিনে ইজহান নামটা সেভ করা নাম্বার থেকে অনেকগুলো মেসেজ শো করছে। চোখ মুখ কুচকে বিরক্তি নিয়ে স্ক্রিনে টাচ করে পুরোটা মেসেজ অন করে লেখাটা পড়ল সে। তোকে মেরে বাড়ির পেছনে পুঁতে ফেলবো কুত্তার বাচ্চা, তোর বউকে বিধবা বানিয়ে ছাড়বো। আমার কোমরে লাথি দিস তুই, আর আমি? উল্টাপাল্টা এলোমেতো হাতে টাইপ করা মেসেজ, একটা নয় অসংখ্য, সবগুলোই বাজে ইঙ্গিত, বাজে ভাষা। আরেকটায় বোল্ড করে লেখা। আচ্ছা, তোর বউ জানে যে তোর পাওয়ার নাই? মেয়ে জায়গায় সমস্যা? আই এম পাওয়ারফুল ম্যান, তাই তুই ইসমি আমাকে ছেড়ে যাবে না। পাওয়ারলেস ইহসান ভেড়া শেখ। এসানের চোয়াল শক্ত হয়ে এলো, রাগে শরীর জ্বলে গেল। আগ্নেয়গিরিনে জ্বলে উঠে বসলো সে। শরীরে মেজমেজে ব্যথাটা দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। এরপর অতি সাবধানে সৃজার ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে ওর উপর ভালোভাবে কাঁথা মেলে দিয়ে বালিশ ঠিকঠাক করে দিল সাবধানে। সৃজার দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে আঙ্গুল বুলিয়ে দিল ওর ঠোঁটের উপর। বাঁকা হেসে মনে মনে গালি দিল ইজহানকে। সময় হলে আমার পাওয়ার আছে কি নেই বুঝতে পারবি। কথাটুকু আউড়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাত পা টান টান করে শরীরটাকে চাঙা করে নিল সে। এরপর আধো অন্ধকার ঘরটাতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে টেবিলের ড্রয়ার থেকে মেডিসিন বক্সটা বের করে ঔষধ গিলে নিল পানি দ্বারা। অতঃপর চিটকিনি খুলে বাইরে থেকে দরজাটা সন্তর্পণে আটকে দিল। হাঁটা ধরল বাদিকে শেষ প্রান্তে ইজহানের ঘরটায়। এক্ষুনি শয়তানটার গালে কষিয়ে একটা চর বসিয়ে দিয়ে আসবে। দরজার বাইরে দাঁড়িয়ে ডায়াল লিস্ট থেকে ইসমি নামে সেভ করা নাম্বারটাতে কল করলো। রিসিভ হতে চিবিয়ে চিবিয়ে বলল, দরজা খুলেন। দুটো শব্দ বলে ফোনটা কাটলো সে। দাঁড়িয়ে রইল কিছু সময়। দরজাটা খুলতে বেশি সময় নিল না। পাল্লা দুটো সরিয়ে ইসমি ইমলান মুখে বলল, আপনার ভাইয়ের জ্বর এসেছে তাই উল্টাপাল্টা মেসেজে লিখেছে। জানেনই তো ওনার স্বভাব। জানি বলেই তো গালির হান্টি গুঁড়া করতে এসেছি। লোফারটা সাহস কি করে হয় সৃজাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার? জ্বরে কাবু সে। তখনকার মারের ফলে যে ইজহানের জ্বর এসেছে তা বুঝতে সমস্যা হলো না ইহসানের। আইডেন্টিক্যাল টুইন্স তারা, প্রায় সমস্ত বিষয়ই এক। ছোটবেলা থেকে একজন অসুস্থ হলে অন্যজন সেটা অনুভব করতে পারে। তাদের এই টুইন টেলিপ্যাথির ব্যাপারটা বিশ্বাস করতে পারে না অনেকে, কিন্তু তাতে কিছু যায় আসে না। এহসান ঠিকই ভেবেছিল লুফারটা তাহলে জ্বরে পড়ে এসব উল্টাপাল্টা মেসেজ দিয়েছে। ইসমি ওকে শক্ত চোখ মুখ করে থাকতে দেখে ঢোক গিলে বলল, এই অবস্থায় মারামারি করবেন? এহসান বিরক্ত নিয়ে ইসমির পানে তাকালো। এই মেয়ের কথাগুলো শুনলে তার হাত নিষ্পিস করে রাগে। ইজহান ওকে এত অত্যাচার করে, এত জ্বালায়, তবুও এই মহিয়সী বারংবার লুফারটাকে নিয়ে এত চিন্তা করে। ইসমি না থাকলে নির্ঘাত এতদিনে লুফারটার দমটুকু সে নিয়ে নিত। শুধু এই ভদ্রমহিলার কথা বিবেচনা করে সেটা করতে পারছে না। ইহসান ছোট্ট শ্বাস ফেলে বলল, এখন কি করছে? ওষুধ নিয়েছে? বারান্দায় বসে আছে ফোন নিয়ে, আমাকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। কিছু বললেই খেপে যাচ্ছে। ঔষধ দুবার দিতে গিয়েছি, সে বাইরে ফেলে দিল। গালিগালাজ করছে, বলছে আপনাকে মেরেই সে ঔষধ খাবে। আমার ঘরের দরজা খোলা, আপনি গিয়ে সৃজার সাথে শুয়ে পড়েন, ভোরে চলে আসবেন। আমি আপাতত লোফারটাকে দেখছি। ইহসান তাচ্ছিল্য করে বলল কথাটা। ইসমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। ইজহানকে এই অবস্থায় ছেড়ে গিয়ে কি ঠিক হবে? কিন্তু থেকেও তো লাভ হচ্ছে না। ইজহান তার কথা তো শুনছেই না, উল্টো জোরাজোরি করতে গেলে পাগলামি করছে, থাপ্পড় দিচ্ছে। আপাতত বেহেড লোকটাকে সামলানোর মতো শক্তি সামর্থ্য কোনোটা ইসমির নেই। ওই লোকের জ্বরে বেহুশের মতো অবস্থা, অথচ ভাইকে মেরে সে ওষুধ খাবে বলে অদ্ভুত জেদ ধরে বসে আছে। ইসমির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ইহসানের কথা মানলো। বেরিয়ে আসার আগে অনুরোধে সুরে বলল, মারবেন না যেন ওনাকে, কোমরে বেশ ব্যথা আছে। সামলাতে এসেছি, মারতে নয়। যদিও একে মারতে আমার 2 মিনিটও লাগবে না। আপনি বিধবা হবেন তাই সেই পথে এগোচ্ছি না। নিজের ভাইয়ের সম্বন্ধে এই সমস্ত অশুভ কথা বলতে বাধে না? আপনাদের দু ভাইয়ের মধ্যে দুজনেরই মাথায় সমস্যা আছে। মায়া দেওয়া বলতে কিচ্ছু নেই আপনাদের। বেশি মায়া দেখানো ভালো না, পরে পস্তাতে হয় আপনার মতো। কথাটা বলে ইসমির মুখের উপর দরজা বন্ধ করে দিল ইহসান। এই ঘরটাতে সচরাচর আসে না। মাঝে সাঝে যখন ইজহান জ্বরে বেশি কাবু হয়ে যায়, ইসমি যখন একা পারে না তাকে সামলাতে, তখনই তার আসতে হয়। ভাই কম শত্রুটাকে সামলাতে।
নিজের উপর বেজায় বিরক্ত এহসান। এর প্রতি এত দরদ দেখানোর কোনো মানে নেই, অথচ সে এসেছে এটাকে সামলাতে। এহসানের মেজাজ খারাপ হয়ে গেল যখন দেখলো জ্বরে কাবু হওয়া শরীর নিয়ে ইজহান বারান্দার ফ্লোরে মাদুর পেতে একপাশে কাত হয়ে আধাশো অবস্থায় বসে আছে। গায়ে কিছু নেই, কোমরের নিচে তোয়ালে বাঁধা, পাশে একটা ড্রিঙ্কসের বোতল। গিলেছে কিনা কে জানে। কিছুক্ষণ পরপর জ্বরের ঘরে বা ড্রিঙ্কস করার দরুন অস্ফুট স্বরে এটা সেটা বলা বলি করছে, আর ফোন খুঁটিয়ে খুঁটিয়ে কিছু লিখছে, বেশিরভাগই মা আর এহসান সম্পর্কিত। বোঝা যাচ্ছে না, তবে অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। এহসান কপালে ভাঁজ ফেলে পানির গ্লাস নিয়ে ক্রূর ভঙ্গিতে এগিয়ে গেল সেদিকে। ঠান্ডা দেয়ালে ঠেস দিয়ে সে বসে পড়ল মাদুরে। ইজহান তখনও লক্ষ্য করেনি তাকে, বুঝেওনি তার অস্তিত্ব। জ্বরের ঘরে লাল হওয়া মুখটা দেখে এহসানের ভ্রু কুঁচকে এলো। অবিকল তার চেহারা, চুলের স্টাইলটাও সেম, কোথাও একটু অমিল নেই। খুব বিশ্রী কিছু ঘটনার মধ্যে দিয়ে তাদের দুই ভাইয়ের জন্ম এক ঝড়ের রাত্রিতে। সে সময় পরিস্থিতি এত জটিল ছিল যে তাদের জন্মানোতে কেউই খুশি হতে পারেনি। সেজন্যে কে যে ছোট আর কে যে বড় সেটা খেয়ালই রাখেনি। তারা দুই ভাই কেউ কারো থেকে কম যেত না। এহসান সবসময় নিজেকে বড় ভাই ভাবত, ইজহানও। এটা নিয়ে কম ঝামেলা হয়নি তাদের মধ্যে, কেউই নিজেকে ছোট ভাবতে রাজি নয়। ইজহান তো সেজন্য বিয়েটাও আগে করেছে শুধুমাত্র নিজেকে বড় ভাই প্রমাণিত করবে বলে। এহসান অবশ্য এসব স্টুপিডিটির ধার ধারে না। সে নিজেকে বড় জানে, মানে এবং ভাবে। আচ্ছা, সৃজা কি কখনো ওদের মধ্যকার পার্থক্য বুঝতে পারবে? ওকে চিনতে পারবে তো মেয়েটা? কেন জানি ঈর্ষায় বুক জ্বলল এহসানের। কেন তার চেহারাটাই পেতে হলো ইজহানকে? সৃজা যদি গুলিয়ে ফেলে কি বিশ্রী কাণ্ড হবে তাহলে? না, এহসান ভাবতে চাইল না সেসব। আজগুবি চিন্তা ভাবনা বাদ দিয়ে একপাশে কাত হয়ে শুয়ে থাকা ইজহানকে সে উদ্দেশ্য করে বলল, ওই ইবলিস, এখানে শুয়ে হাওয়া খাচ্ছিস কেন? প্রশ্নটা শুনতে পেল ইজহান। চট করে পেছনে ফিরে চাইল, কিন্তু সব তার চোখে ঘোলাটে দেখাচ্ছে। দুর্বল স্বরে উত্তর দিল, বাইরে অনেক গরম। শুয়ে তো আছিস সেই বাইরেই, ছাগল। আমি আজিজ শেখের ছেলে, নাম ইসান। বাঘের চেয়ে কম কিছু না। তুই কোথাকার কোন আলু? তোর জ্বরের ঘোরের প্রাণ প্রিয় আলু। শয়নে স্বপনে যে আলুর নাম জপে চলছিস, এহসান শেখ। নাম শুনেই জ্বলে উঠল ইজহান। বসা থেকে উঠতে চাইল কিন্তু পারল না। কোমরে জোরে চাপ লাগলো, সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল। কাতরাতে কাতরাতে ফুঁসে উঠে পড়ল, জোচ্চুরটা তো বিয়ে করে ঘরে বউ নিয়ে ঘুমাচ্ছে। আমাকে মেরে হাতটি ভেঙে দিয়েছে। সামনে গেলে কুত্তা দিয়ে মাংস ছিঁড়। কোমর ব্যথা, আমার জ্বর। এইটুকু বলে হঠাৎ থেমে গেল ইজহান। জুলু জুলু চোখে তাকিয়ে রইল। সামনে বসে কথা বলা মানুষটাকে বড্ড চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছে না কে সে। দেখতে ইসমির মতনই লাগলো যেন। এহসান তার চাহনি লক্ষ্য করে রাগ সামলে নরম স্বরে বলল, ওষুধ খাসনি কেন? আর আমি ইহসান শেখকে মেরে তার বউকে বিধবা বানিয়ে এরপর খাবো। এটা আমার প্রতিজ্ঞা। এহসানের ইচ্ছে করলো ইজহানের মুখ বরাবর ঘুষি বসিয়ে দিতে। অতি কষ্টে নিজেকে সামলে নিল সে। পকেট থেকে ওষুধ বের করে ইজহানের চোয়াল চেপে মুখের ভেতর দিয়ে পানির গ্লাস ধরিয়ে বলল, গিরে উদ্ধার কর, এহসান শেখ মরে গেছে। ইজহান বিস্মিত হয়ে কথাটা শুনল। ইসমি ভেবে এহসানকে জিজ্ঞাসা করলো, বউটাও? জানি না, মনে হয় ফাঁস নেবে। স্বামী মরে গেছে বেচারি, আর বেঁচে থেকে কি করবে? ইজহান অদ্ভুতভাবে শুনল কথাটা। ইসমি ভালো একটা খবর দিয়েছে, এবার ওষুধ খাওয়াই যায়। সে মাথা খানিকটা উঁচু করে ঔষধ গিলে গ্লাসটা ফিরিয়ে দিয়ে আফসোস করে বলল, বউটার অবশ্য দোষ ছিল না। সে বেচারি তো আর জানতো না বদমাসটা মূল জায়গায় সমস্যা। এহসান প্রচণ্ড রেগে তড়াক করে মুখ চেপে ধরল। ইজহানের রুক্ষ স্বরে বলল, মুখ ভেঙে দেবো শালা। ইজহান বিমূঢ় চোখ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। ইসমি এত রেগে গেল কেন হঠাৎ? ও তো রাগে না, আবার মুখও চেপে ধরেছে। বড্ড অবাক হলো সে। এহসান তাকে ময়লার মতন ছুঁড়ে বালিশের উপর ফেলে দিল। ইজহানের মাথাটা ভন ভন করছে, চোখ জড়িয়ে আসছে। সে দুর্বল কণ্ঠে বলল, তোমার হাতে তো শক্ত কেন? ছেলেদের মতন, অনেকটা ইহসান শেখের মতন। ও কি তোমার মধ্যে ভর করলো? এহসান তিরিক্ষি মেজাজে রাগান্বিত স্বরে বলল, শালা ইমনি করে বুড়ি কপচাস সারাদিন, অথচ দণ্ড শান্তি দিস না মেয়েটাকে। জ্বরে পড়লেই ভাই অন্তপ্রাণ। হিপোক্রেটের বাচ্চা। এমনিতে তো ইহসান শেখকে পুছতেও চাস না, আর জ্বর হলে তারই সেবা লাগে। ঘোর ভেঙে দেখিস কার পায়ের তলায় এসে মাথা ঠোকাস, হারামি কোথাকার। গমগমে কর্কশ গলার শব্দ শুনে ইজহান জ্বর চোখে অবাক হয়ে তাকিয়ে রইল ছেলেরূপী ইসমির দিকে। তার বউটা মাঝরাতে ছেলেদের পোশাক পরে ছেলেদের গলার স্বরে কথা বলছে কেন? এটা সে কিছুতেই বুঝতে পারল না। এত স্পর্ধা পেলই বা সে কোথায়? ভোর হতে ইসমির ঘুম ভেঙে গেল। চারিদিকে আলো ফুটতে শুরু করেছে।
তড়াক করে সে লাফিয়ে নামলো বিছানা থেকে, ঘর থেকে বেরিয়ে গেল দরজা খুলে। ইসমি চলে যাওয়ার মিনিট খানেক পরই এহসান এলো নিজের ঘরে। তার চোখ রক্তবর্ণ, মাথায় প্রচণ্ড ব্যথা। সারাটা রাত এক ফোঁটা ঘুমাতে পারেনি সে। ইজহান বারান্দায় ওর উড়ুতে মাথা রেখে ঘুমিয়েছিল। টেনে হিঁচড়েও তাকে বিছানায় নিতে পারেনি এহসান। দেয়ালে ঠেস দিয়ে বসে থাকতে থাকতে তার পিঠ পর্যন্ত ব্যথা হয়ে গেছে। এহসান বাথরুমে গিয়ে চোখে মুখে পানির ছিটাফোঁটা দিয়ে এসে বিছানায় চলে এলো। কাঁথার ভেতর ঢুকে গেল। এক হাত দিয়ে পেছন থেকে আঁকড়ে ধরল সৃজাকে। মেয়েটা তখনও ঘুমে ডুবে। জানতেই পারেনি এহসান গত রাতটা কি বেহাল দশা কাটিয়েছে। সে সময় গিয়ে এহসানের মনে একটা প্রশ্ন জাগলো, সৃজা যদি কখনো তার জন্ম বৃত্তান্ত জানতে পারে তাহলে কি মেয়েটা ওকে ঘৃণা করবে, ছেড়ে চলে যাবে? সবাই তো যায়, কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না কিছুতেই না। সৃজাকে তার চাই যে কোনো মূল্যে। এই মেয়েটার প্রতি সে আসক্ত। যতটুকু আসক্ত হলে কোটিপতি বাবার মেয়ে লিথুকে ছাড়তে পারে ততটুকু, না তার চেয়েও বেশি, অনেক বেশি, যেটা পরিমাপ করা যাবে না। ইহসানের হাত দুটো আচমকায় শক্ত করে জাপটে ধরল সৃজাকে। ঘুম ভেঙে গেল সৃজার। নিঃশ্বাস নিতে কষ্ট হলো। নড়ে চড়ে পাশ ফিরতে গিয়ে বুঝলো পেছন থেকে এহসান তাকে জড়িয়ে রেখেছে। সৃজা তার হাত দুটো ছাড়ানোর চেষ্টা করে অস্ফুট স্বরে ডাকলো, ছাড়ো আমায়, দম বন্ধ হয়ে যাচ্ছে। ছাড়বো না। কি আশ্চর্য, ভোরবেলা এমন আচরণ করার মানে কি? তুই কখনো আমাকে ছেড়ে চলে যাবি? সৃজা থমকে গেল এমন প্রশ্নে, বেশ চমকেও গেল। এহসানের সাথে চিরকাল তার স্বাভাবিক সম্পর্ক, আপন ভাই বোনের মতো। সেখানে খুনসুটি পর্যন্ত ছিল না। বরাবরই সেই সম্পর্কে শ্রদ্ধা, স্নেহ, সম্মান ছিল চূড়ান্ত পর্যায়ে। তাই এহসান যখন বিয়ের প্রস্তাব তুলেছিল সে বড্ড অবাক হয়েছিল। একবার যখন বিয়েটা হয়েই গেছে তখন সম্পর্কটা মেনে নিয়ে সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। কিন্তু এহসান এখন এমনভাবে প্রশ্নটা করলো, সৃজার মনে হলো যুগ যুগ ধরে তাদের মধ্যে প্রেম। অস্বাভাবিক ঠেকলো সৃজার কাছে, মৃদু স্বরে বলল, এই ভোরে এসব উল্টোপাল্টা প্রশ্ন কেন করছো? তুই উত্তর দে। রুক্ষ হয়ে উঠল এহসানের কণ্ঠস্বর। সৃজা অবাক বনে গেল, আমতা আমতা করে বলল, বিয়ে যখন একবার হয়ে গেছে তখন ছেড়ে আর যাবো কিভাবে? তার মানে যাবি না? না। এহসান তখন অদ্ভুত একটা কথা বলল, যেটা শুনে সৃজার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। একটা চুমু খাবো? সৃজা স্থির হয়ে গেল। লজ্জায় বুঝে উঠতে পারল না কি উত্তর দিবে। এহসান অবশ্য অপেক্ষা করল না। খয়েরি রঙা ঠোঁট দুটো এগিয়ে আনলো সৃজা। ভয়ে অস্বস্তিতে চোখ বন্ধ করে ফেলল। তবে এহসানের ঠোঁট দুটো তার ওষ্ঠধর ছুঁয়ে গেল না। সৃজা পুরুষালী ঠোঁট দুটোর অস্তিত্ব অনুভব করলো তার কপালে। কেঁপে উঠল অজানা অনুভূতিতে। আবিষ্ট হয়ে এহসানের ঘাড়ে এক হাত রেখে অন্য হাতে টি শার্টের কলার আঁকড়ে ধরল। আর তখনই অনুভব হলো গাঢ় তাপে পুড়ে যাচ্ছে তার কপাল, ঘাড়ে রাখা হাতটা। সৃজা নিদারুণ বিস্ময় নিয়ে বলল, জ্বরে পুড়ে যাচ্ছ তুমি। কপাল থেকে ঠোঁট জোড়া সরিয়ে এহসান ঘোলা চোখে চাইল সৃজার দিকে। দুর্বল অস্ফুট স্বরে বলল, তুই ছুটে সেরে যাবি। এহসানের গাঢ় নিঃশ্বাস পুড়িয়ে দিতে লাগলো সৃজার ঠোঁট মুখ। জানালা গলে আসা হিম স্পর্শী হাওয়া দোলা দিয়ে যেতে লাগলো বুকের ভেতর স্পন্দিত হতে থাকা ছোট্ট হৃৎপিণ্ডটা। অতিরিক্ত জ্বরে এহসান তার জ্ঞানশূন্য। সৃজা যখন এটা টের পেল ততক্ষণে পূর্ব আকাশ কমলা রোদে ভরে উঠেছে। সারা রাত কাহিল অবস্থায় জ্বরগ্রস্ত ইজহানের সেবা করতে গিয়ে এহসানের অবস্থা ওর চেয়ে বেশি খারাপ হলো। জ্বর 104 ডিগ্রি, সারা শরীরে ব্যথা, অবসাদ, বমি করে অবস্থা কাহিল। জ্বরের ঘরে বেহুশ একদম। সৃজা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। একা একা কি করবে বুঝে উঠতে পারল না। তাই সময় নষ্ট না করে দরজা খুলে ছুটে গেল নিচে। রান্নাঘরে ইসমিকে না পেয়ে সালেহা বেগমকে জানালো এহসানের অসুস্থতার কথাটা। তিনি আহাজারি করতে করতে স্বামীকে গিয়ে সবটা জানালেন। কোনো কালে ইহসানের সাথে সম্পর্ক ভালো ছিল না আজিজ শেখের। পারতপক্ষে বাবার সাথে কথাও বলতে চায় না এহসান। খুব দরকারি না বললেই নয়। সেরকম দু একটা কথা কালে ভদ্রে হয় তাদের, তবে সেগুলো স্বাভাবিক কথাবার্তা নয়, অত্যন্ত বিরক্তিকর আর ঝামেলা বাঁধানোর মতো। কেননা আজিজ শেখ চিরকালই অন্য ধাঁচের মানুষ। তার বড্ড টাকা কামানোর নেশা। এর জন্য তিনি সবকিছু করতে পারেন, ন্যায় অন্যায়ের ধার ধারেন না। সন্তানদের চোখে ছোট হয়ে যাওয়ার ভয়টাও তার মধ্যে কাজ করে না। এসব ছাড়াও আরও বহু কারণ আছে তাকে ঘৃণা করার জন্যে। এহসান তাই জন্মদাতাকে ঘৃণা করে। তবে ন্যায়নীতির ধার না ধারলেও আজিজ শেখ কম চিন্তা করেন না তাদের নিয়ে। যে ছেলেকে দুদিন আগে গালে থাপ্পড় দিয়েছেন, গায়ে হাত উঠিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছেন লিথুকে বিয়ে না করার জন্যে, এমনকি যে ছেলের সাথে সম্পর্ক রাখলে বাড়ির অন্যদের
কে উচিত শাস্তি দিবেন বলে হুমকি ধমকি দিয়েছিলেন, সেই ছেলের অসুস্থতার খবর শুনে তিনি স্থির থাকতে পারলেন না। অন্তর্দন্ত হয়ে ছুটে এলেন এবং পুত্রের অবস্থা দেখে চিন্তিত বিচলিত হয়ে পড়লেন। সৃজা, সালেহা বেগম, এহসানের শিয়রে বসা, একজন মাথায় পানি দিচ্ছে, অন্যজন হাত পায়ের তালুতে মেসেজ করছে। আজিজ শেখ মেজ ছেলে ইমরানের সাথে পরামর্শ করছে ইহসানের ব্যাপারে। ঔষধ দিয়ে জলপট্টি দিয়েও জ্বর যেহেতু কমছে না, তার মানে ব্যাপার সিরিয়াস, হাসপাতালে নিতে হবে। মিতু, লিথু ঘরে উপস্থিত। দু একটা কাজের লোক বাইরে থেকে উকিঝুঁকি দিচ্ছে। এহসানকে হাসপাতালে নেওয়া হবে শুনে লিথু এক কাণ্ড করলো, হাউমাউ করে কেঁদে ফেললো, ছুটে গিয়ে এহসানের উপর পড়লো, আহাজারি শুরু করলো ওর মুখ চোখ ছুঁয়ে। সৃজার মাথা ভনভন করে উঠল দৃশ্যটা দেখে। এসব কি অনাচার হচ্ছে? সে সবার দিকে তাকালো, তারা নির্লিপ্ত। শুধু সালেহা বেগম কাচুমাচু করছেন, কিন্তু স্বামী উপস্থিত থাকায় মুখ ফুটে শব্দ বেরোচ্ছে না। সৃজা অনেকটা ঘোরগ্রস্ত অবস্থায় ঠেলে সরিয়ে দিল লিথুকে, কঠিন স্বরে বলল, দূরে সরো। লিথু কান্না ভেজা চোখে কটমট করে চাইল, যেন গিলে খেয়ে ফেলবে সৃজাকে। সে অবাধ্য হলো, কেউ কিছু বলছে না দেখে সাহস পেয়ে এহসানের হাত দুটো নিজের আয়ত্তে নিতে চাইলে সৃজা এক ঝটকে ওর হাত সরিয়ে গর্জে উঠে বলল, নির্লজ্জতা অন্য কোথাও দেখাও, আমার সামনে আমার স্বামীকে ছুঁয়ে না, তাহলে খুব খারাপ হবে। শেষবার বলছি, দূর হও। ঘরে থাকা সকলেই হতভম্ব হয়ে গেল সৃজার কথা শুনে। মিতু অগ্নিচোখে চাইল। লিথু ফুসতে ফুসতে আজিজ শেখকে বলল, চাচা যান দেখেন ও আমার সাথে কি বিহেভ করে। আজিজ শেখ প্রচণ্ড রাগান্বিত হলেন, তবুও ছেলের অসুস্থতার কথা ভেবে তিনি কথা বাড়াতে চাইলেন না। বিরস গলায় জবাব দিলেন, তুমি কিছু মনে করো না, পরে দেখবো ব্যাপারটা। লিথু বেচারি ন্যায় বিচার না পেয়ে রাগে দুঃখে ঘর থেকে বেরিয়ে গেল। মিতু মুখ ঝামটা মেরে বেরিয়ে গেল। সৃজা ভেতরে ভেতরে আগ্নেয়গিরির ন্যায় জ্বলে যাচ্ছিল এবাড়ির মানুষদের আচরণে। সৃজাকে কিছু বলা হলো না, সে একপাশে দাঁড়িয়েছিল, হসপিটালে যেতে চাইছিল। ইতস্তত করে ভদ্রগলায় দুবার কথাটা বলতেই আজিজ সাহেব আগুন চোখে চাইলেন, বেশ ক্ষেপে বেয়াদব আখ্যা দিলেন ওকে। ইমরানও বিরক্তি প্রকাশ করলো। কেউই সৃজার কথা আর তেমন একটা পাত্তা দিল না, কারণ ওকে সাথে করে নিয়ে আসার মতো মনোভাব নেই কারোর। সবশেষে লিথু, মিতুর ইন্ধনে বাপ ছেলে কেউই সৃজাকে সাথে নেয়নি। জ্ঞানশূন্য এহসানকে নিয়ে তারা বাড়ির গাড়ি করে রওনা দেয়। সৃজার ব্যাপারটা ভালো লাগেনি, এত তুচ্ছ তাচ্ছিল্য আর প্রত্যাখ্যান তাকে বেশ কষ্ট দিল, কিন্তু মনে হলো যা কিছুই হোক না কেন এখন রাগ করা বা কষ্ট পাওয়ার সময় নেই তার এখন এহসানের পাশে থাকা উচিত। অগত্যা একা এসে বেরিয়ে পড়বে বলে ঠিক করে, কিন্তু সালেহা বেগম দেননি। নিজের স্বামীকে তিনি চেনেন, তার কথা অমান্য করে সৃজা যদি হাসপাতালে যায় তাহলে আজিজ শেখ নিশ্চিত খেপে গিয়ে কিছু একটা করে বসবেন। সেই ভয় থেকে ভীতু সালেহা বেগম ওর সঙ্গী হলেন। অন্যদিকে ইজহানকে সামলাতে গিয়ে ইসমির ও বেহাল দশা, লোকটা দুদণ্ড শান্তি পাচ্ছে না। বহু কষ্টে তাকে বারান্দা থেকে বিছানায় আনা গেলেও তার পাগলামো কমেনি। জ্বর উঠানামা করছে, মুখে রুচি নেই, কোমরের ব্যথায় একটু পর পর আর্তনাদ করছে আর বরাবরের মতনই গালি ছুটছে। ইসমির জান যায় অবস্থা। অনেকটা কাকুতি মিনতি আর জবরদস্তি করে ইজহানকে জোর করে ওষুধ খাইয়ে কোমরে মালিশ করতে করতে আজিজ শেখকে ফোন করে সব জানাতে তিনি ছেলের জন্য বাড়িতে ডাক্তার পাঠিয়ে দিলেন। এরপর থেকে আজিজ শেখ বিরক্ত, চিন্তিত। বহু সেক্টরে তার ব্যবসা বাণিজ্য, জমি কেনাবেচা শুরু করে চালের মিল, কার্গো সার্ভিস, গার্মেন্টস ফ্যাক্টরি, জুয়েলারি ব্যবসা, ট্রান্সপোর্ট সার্ভিস নিয়ে তার কারবার। নতুন করে একটা লাক্সারি হোটেল চেন এবং শপিং মল করবেন, যেখানে নামি দামি ব্র্যান্ডের আউটলেট থাকবে। সেজন্য শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জমি কিনেছেন। অতি শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে সেখানে। সেসব নিয়ে আজ মিটিং ছিল বিদেশি ডিলারের সাথে। কোটি টাকা বিনিয়োগের ব্যাপার। এহসান তার এসব কাজে নাক গলায় না, তার পছন্দ বা আগ্রহ কোনোটাই নেই। ইজহানি তার সাথে তাল মিলিয়ে হিসাবপত্র থেকে শুরু করে ব্যবসাটা সামলাতো। ইমরান ব্যবসায় থাকলেও সে বেশিরভাগ সময় গড়বড় করে ফেলে, কিন্তু এখন সব কেমন ঘেটে গেছে। দুই ছেলে জ্বরে পড়ে তাকে এখন নাকানি চুবানি খাওয়াচ্ছে। সব ফেলে তিনি ছেলে নিয়ে হাসপাতালে ঘুরঘুর করছেন। এহসান তার যতই কাছে না ঘেসুক, তাকে অপছন্দ করুক, তিনি তো বাবা। তাকে এই অবস্থায় রেখে তিনি কিছুতেই মিটিং ফিটিং করতে পারবেন। ইসমি বাড়িতে ইজহানকে সামলাচ্ছে, তিনিও ডাক্তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, তাই ওদিকে চিন্তা কম। কিন্তু এহসানের পাশে কেউ নেই, সে একা। সৃজাকে তার পছন্দ নয়। এই মেয়েকে ছেলের পাশে এক সেকেন্ডের জন্য সহ্য করা মুশকিল তার পক্ষে, তাই ছেলের দায়িত্ব নিয়ে নিজেই থাকবেন বলে ঠিক করলেন তিনি। ম্যানেজার আর ইমরানকে সব বুঝিয়ে মিটিং সামলানোর দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন অফিসে। অ্যাসিস্ট্যান্ট রয়ে গেল তার পাশে। তবে ইমরানকে অফিসে পাঠিয়ে আজিজ শেখের মনটা খুঁতখুত করতে লাগলো। তার মেজ ছেলেটা গর্ধব প্রকৃতির, সবটা ঠিকঠাক সামলাতে পারবে কিনা কে জানে।
এ সমস্ত বিষয় নিয়ে ফ্যাসাদে পড়ায় আজিজ সাহেবের তাই মেজাজ ঠিক নেই। এরই মধ্যে কেবিনের দরজা খুলে সৃজা আর সালেহা বেগম হন্তদন্ত ভঙ্গিতে প্রবেশ করলে আজিজ শেখের কপালে ভাঁজ পড়ল। চোখ মুখ কঠিন হয়ে গেল মুহূর্তে। মেয়েটার এত বড় সাহস, তার কথা অমান্য করে হাসপাতালে চলে এসেছে, সঙ্গী করেছে আবার সালেহা বেগমকেও। আজিজ শেখ কটমট করে স্ত্রীর দিকে চাইলেন, এরপর রাগ সামলাতে না পেরে সালেহা বেগমের গালে থাপ্পড় বসিয়ে বেরিয়ে গেলেন। সৃজা আজিজ শেখের কাণ্ড দেখে বাকরুদ্ধ হয়ে গেল, কিছু বলার ভাষা খুঁজে পেল না। আজিজ শেখের আচরণে বুঝে গেল শাশুড়ির জীবনটা সুখের নয়। অনেক ভয় পান তিনি স্বামীকে। সৃজা সালেহা বেগমকে ধরে বসিয়ে দিল একটা চেয়ারে। তিনি স্বামীর হাতে থাপ্পড় খেয়ে অভ্যস্ত, তবে সৃজার সামনে থাপ্পড় খেয়ে তিনি ভীষণ লজ্জা পেয়ে ম্লান মুখে বসে রইলেন। খানিকক্ষণ পর কেবিনের দরজা ঠেলে ডাক্তারকে নিয়ে ঢুকলেন আজিজ শেখ। ডাক্তার ব্যস্ত হয়ে পড়লেন তার কাজে, বিভিন্ন টেস্টার নির্দেশনা দিতে লাগলেন। সৃজা ভয় ডর রেখে নিজে থেকে সব বুঝে নিচ্ছিল ডাক্তারের থেকে। আজিজ শেখ প্রচণ্ড ক্ষেপে চুপচাপ দেখে গেলেন সৃজার স্পর্ধা। এহসানের হাতে স্যালাইন লাগানো, ক্লান্ত পরিশ্রান্ত দেখাচ্ছে তার রক্তাভ মুখটা। ঔষধের প্রতিক্রিয়ায় বেঘরে ঘুমাচ্ছে। সৃজার কান্না চলে এলো। গত রাতে তো ঠিকই ছিল, হুট করে মানুষটা এত অসুস্থ হয়ে গেল। সৃজা বিচলিত চেহারা নিয়ে বসে রইল। কিছুই ভালো লাগছে না তার, মন খারাপ জেকে ধরেছিল চারিপাশ থেকে। এহসানের ফোনটা কাছে ছিল, বাড়িতে ফোন করে এলিজা আর ফুপির সাথে কথা বলল সে। তারা চিন্তিত হলো এহসানের কথা শুনে। এলিজা দেখতে আসবে বলল। সৃজা নিশ্চিত ছিল না কয়দিন হাসপাতালে রাখবে, তাই ওকে পরে জানাবে বলে ফোন রেখে দিল। ডাক্তার অবশ্য জানালেন পরদিনই পেশেন্টকে বাড়ি নিয়ে যাওয়া যাবে, তবে সর্বক্ষণ কেয়ারে রাখতে হবে। আজিজ শেখ সেসব অগ্রাহ্য করলেন। 2-3 দিন হাসপাতালে রেখে তবেই ছেলেকে বাড়িতে নেবেন তিনি। রাতে থাকতে হবে হাসপাতালে, কেবিনে যেহেতু 2টো বেড আছে তাই থাকতে অসুবিধা হওয়ার কথা নয়। সৃজা সালেহা বেগমকে নিয়ে রয়ে গেল। আজিজ শেখ কিছুই বললেন না, সারাক্ষণ তিরিক্ষি মেজাজে ঘুরে বেড়ালেন কানে ফোন নিয়ে। সন্ধ্যার দিকে এহসানের জ্বর অনেকটাই নিয়ন্ত্রণে চলে এলো, তবে শরীর ভীষণ দুর্বল। কড়া ডোজের ওষুধ পরে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটালো। মাঝে কয়েকবার জায়গায় সৃজা ওকে খাবার খাইয়ে হাত মুখ মুছিয়ে দিল, ওষুধ দিল, টেম্পারেচার চেক করলো। এহসান এসবে অভ্যস্ত নয়, সে বিরক্ত হলো, ধমকে একাকার করলো সৃজাকে। সৃজা অবশ্য কিছুই মনে করলো না, মুখ ফুলিয়ে সেবা যত্ন করলো। সালেহা বেগম শুধু চুপচাপ দেখে গেলেন সবকিছু, কখনো এটা ওটা এগিয়ে দিলেন। রাতে ঘুমানোর সময় সালেহা বেগম গল্প করতে লাগলেন সৃজার সাথে। ইতিমধ্যে সৃজা বুঝে গেছে শাশুড়িকে, মহিলা বেশ ভীতু আর সরল, তবে কথা বলতে ভালোবাসে। বাড়িতে হয়তো তেমন কাউকে পায় না কথা বলার মতো, তাই সৃজাকে পেয়ে তিনি বেশ বাচালের মতো আচরণ করছেন। বাড়ির সবার বিষয়ে অনেক কিছুই জানালেন। কথায় কথায় একসময় বললেন, সব পোলা যেমন তেমন, মেজো পোলাটা বউয়ের আঁচলের তলে থাইকা থাইকা বলদ হয়ে গেছে। বউ যা কয় তাই ঠিক। সৃজা খানিকটা বিস্মিত হলো, কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আর ছোট জন? সালেহা বেগম সৃজার মুখ পানে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। বেশ কিছুক্ষণ পর ওর দিকে খানিক এগিয়ে এসে ফিসফিস করে বললেন, কেমন জানি একগুয়ে হয়েছে পোলাটা, যা কইবে যা চাইবে ঠিক ওইটাই হার লাগবো। যতক্ষণ না পাইবো ততক্ষণ কাউরে শান্তি দেয় না, সবাই ওরে ডরায়। ও বাড়িতে আইলে সবাই ভয়ে তটস্থ হইয়া থাকে। অত সুন্দর রাজপুতুরের মতন চেহারা ছোট পোলাটার, কেমনে যে এমন হইল। একবার কি হয়েছে শোনো, পিকনিকে গেছে বন্ধুর বান্ধব নিয়া, ওইখানে কি নিয়া কথা কাটাকাটি করার সময় হ্যার এক বন্ধু ওরে মা তুইলা গালি দিচ্ছিল। ওইটা শুননা ওই পোলাটারে ধাক্কা দিয়া নদীতে ফালাই দিচ্ছিল, অথচ পোলাটা সাঁতার জানতো না। ছেলেটার কিছু হয়নি তো? সালেহা বেগম জবাব না দিয়ে হুট করে চুপ হয়ে গেলেন। হাসার প্রচেষ্টা করে আমতা আমতা করে বললেন, না ওই তো দেবর হয় তোমার, কথা হয় নাই তোমার লগে মনে হয়। হ্যাঁ আছে এখন বিদেশে, ডিগ্রি আনতে গেছে। আমি আবার মুখ্য সূক্ষ্ম মানুষ, তেমন কিছু বুঝি না, জানিও না। পোলা আমার কি ডিগ্রি আনতে গেছে। সৃজা সরু চোখে শাশুড়ির অপ্রস্তুত মুখ পানে তাকিয়ে রইল। মনে হলো এই বাড়ির কেউই স্বাভাবিক নয়, সবাই কিছু না কিছু দোষে দুষ্ট। জিজ্ঞাসা করলো, আর ওদের বোন, মানে আপনার মেয়ে? পুনমোর নাম, স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছিল। ইউসনের আব্বা পড়তে দেয় নাই, বিয়া দিয়া দিছে মেয়রের পোলার লগে। হের আগে মাইয়া বিয়ার পর আর এবারই আসে নাই। ধরে এলো সালেহা বেগমের কণ্ঠস্বর। মেয়ের কথা মনে পড়ায় তার মন পুড়ছে। সৃজা বিস্মিত হয়ে বসে রইল কথাগুলো শুনে। বাইরে থেকে যতটা সাদামাটা লাগছিল সবকিছু, আদতে তা নয়।
ওর মন কৌতূহলী হয়ে উঠল আরও কিছু জানার জন্য, বিশেষ করে ইজহান আর ইহসানকে নিয়ে। অস্বস্তি ভরা কণ্ঠে জিজ্ঞাসা করতে যাবে তাদের মধ্যকার ঝামেলার ব্যাপারটা, তখনই আচমকা কাছে থাকা ইহসানের ফোনটা বেজে উঠল। ও হকচকিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো এলিজা ফোন করেছে। এখানে বসে কথা বললে ইহসানের সমস্যা হবে ভেবে তাই শাশুড়িকে বলে সে করিডোরে এসে ফোনটা রিসিভ করলো। কিছুক্ষণ কথা বলে এলিজা বলল সে কাল আসবে ইহসানকে দেখতে। সৃজা ওকে একা আসতে বারণ করলো, কারণ বাবাকে একা রেখে নীলুফুপি এলিজাকে নিয়ে আসতে পারবে না। এলিজা অবশ্য জানালো সে তার বান্ধবীকে নিয়ে আসবে, একা এত দূর যাবে না। ওর সাথে কথা বলতে বলতে মনটা হালকা হয়ে গেল সৃজার। কাল আসবে এলিজা, তার ছোট্ট বোনটা, যেন কতদিন দেখে না সে বোনকে। ফোন কেটে সৃজা কেবিনে ঢুকে দেখলো সালেহা বেগম ততক্ষণে ঘুমিয়ে কাদো হয়ে গেছেন, আর ইহসানের ঘুম ভেঙে গেছে। সে বিরস দৃষ্টি মেলে ক্যানোলা লাগানো হাতটার দিকে তাকিয়ে আছে। সৃজা ধীর পায়ে হেঁটে কাছে গিয়ে বসতে ইহসান শব্দ পেয়ে ওর দিকে চাইলো। সৃজা ওর চুলে আলতো হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, এখন কেমন আছে? ভালো না, আবার অসুস্থ লাগছে? তোকে দেখে লাগছে। মানে? তোর চোখের নিচে কালি পড়ে গেছে, আমার অসুস্থ লাগছে তোকে দেখে, বুঝলি? এখন কি করতে পারি? বাকি রাখা কাজটা সম্পূর্ণ করে দে, তাহলেই হবে। কোন কাজ? তোর ঠোঁটে না দিয়ে কপালে যেটা দিলাম। সৃজার কান গরম হয়ে গেল সেই মুহূর্তের কথা মনে করে। ইহসান কি নির্লজ্জ, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি, তবুও মুখে লাগাম নেই। রাগত স্বরে বলল, হসপিটালের বেডে শুয়েও ফাজলামো করছো? তোমার জন্য ওই লিথুরানি ঠিক ছিল। মহারানী সকালে যা কাণ্ড করলো। সৃজার ভীষণ রাগ হচ্ছিল লিথুর উপরে। জানে ইহসান অপছন্দ করে ওকে, এরপরও ঢলাঢলি করতে আসে। এটা সৃজার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তীক্ষ্ণ স্বরে বলেই ফেললো, তুমি যখন সকালে হুঁশ হারালে, যখন সবাই এলো দেখতে, তখন বেচারির যায় যায় অবস্থা। তোমাকে জড়িয়ে ধরে সে কি আহাজারি! আমি গিয়ে না সরালে এখনো মনে হয় তোমাকে ছাড়তো না। ইহসান অবাক বিস্মিত। মেকআপ ওয়ালি তাকে খুঁজছে, জড়িয়ে ধরে কান্না করেছে, তাও সৃজার সামনে। এহসানের রগে রগে তেজালো রক্ত বিস্ফোরণ ঘটল যেন। এহসান এখন কিছুটা সুস্থ, তাই আদিল শেখ নিশ্চিন্ত মনে তার ব্যবসায়ের কারবার সামলাতে গেছেন। সালেহা বেগমকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তার ধারণা সৃজা তার ছেলেকে সামলাতে পারবে না একা একা। এহসান যাতে বুঝতে পারে সে ঠিক কতটা ভুল করেছে, সেজন্য তিনি কাজটা করেছেন। সৃজা ব্যাপারটা বুঝে গেল। ওর অবশ্য তাতে কিছু যায় আসলো না, বেশ ভালোভাবে সবটা সামলে নিল। দুপুরের তীব্র রোদ উপেক্ষা করে সেদিন এলিজা হাসপাতালে এলো। বোরিং সময়টা এহসান এলিজার সঙ্গে গল্পগুজব করে কাটালো। সৃজাকে নিয়ে হাসি ঠাট্টা করে ইচ্ছে করেই তাকে রাগানোর চেষ্টা করলো। যদিও সৃজা উপর রাগ দেখানোর ভান করলো, কিন্তু মনে মনে ওর কোনো রাগ ছিল না, বরং স্বাভাবিকভাবে এহসানের দেখভাল করলো। মাঝে মাঝে চোখ রাঙাতে অবশ্য ভুলল না। তাদের এই কাণ্ড কারখানা দেখে এলিজা মুখ টিপে হাস। তার বুঝতে বাকি রইল না সৃজা এহসানের সঙ্গ একেবারে মন্দ নেই। ও ভীষণ স্বস্তি পেল, হেসে বলল, তুমি আপুকে খুব জ্বালাও তাই না? সেটা তোর বোনকে জিজ্ঞেস করে জেনে নে। আমি তো ভালোই আদর টাদর করি, ডিম ভেজে খাওয়াই। তোর বোনটা আমার খেয়াল রাখে না, রাখলে কি আমার জ্বরে পড়তে হয়? ভাইয়ের সাথে মারামারি করে জ্বর বাঁধিয়েছ আর বলছো আমি খেয়াল রাখি না? এলিজা, তুই এই পাগল লোকের কথা বিশ্বাস করবি না। ভাইকে যেভাবে মেরেছে দেখলে তুই হতবাক হয়ে যাবি। সে বেচারা এখন কোমর নিয়ে নড়চড় করতে পারে না। তুই কাকে বেচারা বলছিস? ইজহান শেখ আস্ত একটা লোফার, যে শুধু নিজের স্বার্থটা দেখে। ওটার পক্ষপাতিত্ব করবি না। তুই জানিস না এর চরিত্র কেমন। এহসান গম্ভীর মুখে বলল কথাটা। সৃজা একটু হকচকিয়ে গেল। ভোতা মুখে কিছু বলতে যাবে, তখনই কল এলো এহসানের ফোনে। সৃজা ফোন হাতে তুলে স্ক্রিনে ইনজান নামটি জলজল করছে। সে ফোনটা এহসানকে এগিয়ে দিয়ে বলল, তোমার ভিডিও কল এসেছে। এহসানের মুখভঙ্গি পাল্টে গেল, কপালে ভাঁজ পড়ল। অপ্রস্তুত মুখে ফোনটা নিয়ে রেখে দিল, কাটলো না। ফোনটা বাজতে বাজতে একসময় থেমে গেল। এহসান স্বস্তির শ্বাস ফেলল, তবে সেটা বেশিক্ষণ টিকল না। ফোনটা আবারও নতুন উদ্যমে এক নাগাড়ে কল দিতে লাগলো, যেন পণ করেছে যতক্ষণ না ফোন রিসিভ হচ্ছে ততক্ষণ সে কল দিয়েই যাবে। সৃজা বিস্মিত হয়ে বলল, কলটা ধরো, জরুরি হতে পারে। জরুরি না। ফোনটা বেজেই গেল এক নাগাড়ে। এহসান ধরল না এবারও। সাইলেন্ট মুড অন করে বালিশের নিচে রেখে দিল। সৃজা কিছু বলতে যাবে, এর মধ্যেই দরজা ঠেলে এহসানের নিজস্ব অ্যাসিস্ট্যান্ট রশিদ হন্তদন্ত হয়ে ঢুকলো। নিজের ফোনটা এগিয়ে দিয়ে এহসানকে ভীত মুখে বললেন, ফোন ধরছেন না কেন স্যার? ছোট স্যার খুব রাইগা আছে, নেন কথা বলেন।
বলে ফোন দিয়ে সে বেরিয়ে গেল। এহসান লাফিয়ে উঠে ফোনটা নিল। তড়িঘড়ি করে রিসিভ করতেই ওপাশ থেকে রাগান্বিত ক্ষোভিত চেহারাটা ভেসে উঠল। You are not picking up my call. Seriously, bro? ঘুমাচ্ছিলাম তাই। Don't lie, don't. চিবিয়ে চিবিয়ে কথাটা ভেসে এলো। এহসান কপালে আঙ্গুল চেপে ধরল। চোখ দুটো বুজে নিজেকে স্থির করে সৃজার এলিজাকে হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে গেল। ওদেরকে চক্ষু শীতল দৃষ্টি নিক্ষেপ করে কেবিনের বাইরে বের করে দিল। এরপর ভাইকে বলল, মিথ্যে বলছি না, আমি সত্যি ঘুমাচ্ছিলাম, নয়তো কি ধরতাম না? কখনো কি এমন হয়েছে যে তোর ফোন আমি ধরিনি? কিছুটা সময় কেটে গেল। এহসানের মনে হলো ইনজানের রাগটা কমছে ধীরে ধীরে। সে শান্ত গলায় শুধালো, কেমন চলছে সবকিছু? All good. But what am I hearing? Are you sick, bro? Really? আই এম গুড, অলওয়েজ গুড। এরপর আরো কিছু কথা হলো দুই ভাইয়ের মধ্যে। এহসান যথাসম্ভব কম প্রশ্ন করলো, ভাইকে শুধু শুনেই গেল। কারণ ইনজান জানে না সে সৃজাকে বিয়ে করেছে, তার জানার কথাও নয়। কারণ বাড়ির কারোর সাথে ইনজানের যোগাযোগ নেই, একমাত্র এহসানের সাথেই তার যোগাযোগ হয়। মাঝে মধ্যে তাকে না পেলে রশিদের সঙ্গে যোগাযোগ করে। তার মধ্যে এহসান ভাইকে জানায়নি সে বিয়ে করেছে, তাই চায় না ইনজান তার বিয়ের খবরটা জেনে ঝামেলা করুক। ফোন রাখার আগে ইনজান বাঁকা হাসি দিয়ে এহসানকে বলল, You are too clever, bro. You think you can hide my life from me? Don't even try. এহসান বোকা বনে গেল। পরক্ষণেই বুঝতে পারলো কথাটা, মাথাটা গরম হয়ে গেল তার। চোয়াল শক্ত করে বলল, কি বোঝাতে চাইছিস? আমার জানের সুবাস আমি এই ফোনের মধ্যেও পাচ্ছি। তুই একটা পাগল, বিকৃত মানসিকতার নষ্ট ছেলে, তাই পাচ্ছিস। ফোন রাখ, কুকুর কোথাকার। ল্যাভেন্ডার। এহসান চমকে গেল, মুখ হা হয়ে গেল তার। কথা বলার মতো শব্দ খুঁজে পেল না। অনেক কষ্টে শব্দ গুছিয়ে যখন জিজ্ঞাসা করতে যাবে তখনই ইনজান ফোনটা কেটে দিল। এহসান ব্যস্ত ভঙ্গিতে কল ব্যাক করলো, কিন্তু শুনতে পেল, The number you are trying to reach is switched off. এহসান রাগ সামলানোর চেষ্টা করলো। তার ভাইটা কি তার থেকে বড় খেলোয়াড় হওয়ার চেষ্টা করছে? ফোনটা রিসিভ করার পর সৃজা এলিজা তো চুপচাপ ছিল, শব্দ করেনি। তাহলে ইনজান কিভাবে বুঝলো এহসান তার কাছে থেকে কিছু লুকাচ্ছে? প্রশ্নের উত্তর খুঁজে পেল না এহসান। রশিদকে কল দিয়ে ডেকে পাঠালো। সে আসতেই এহসান আগুন লাল চোখে তাকালো, যেন ভস্ম করে দেবে। গমগমে গলায় জিজ্ঞাসা করলো, খবর পাচার হচ্ছে কিভাবে? রশিদ কিছুই বুঝতে পারল না, বেচারা ভয় পেয়ে গেল। শুকনো গলায় কসম কেটে বলল, বিশ্বাস করেন কিচ্ছু কই নাই, আমার কাছে তো আজই ফোন আসছে। গেট লস্ট। এহসান গর্জে উঠল। রশিদ নিজের ফোনটা নিয়ে বেরোতে গিয়ে দরজায় হুড়মুড় করে পড়ে যেতে যেতে গিয়েও সামলে নিল নিজেকে। সৃজা আর এলিজা করিডোরে ছিল। ছুটে এসে দেখলো এহসান তেজদীপ্ত গলায় বকছে কথা রশিদকে। সৃজাদের দেখে সে চুপ করে গেল। রশিদ বেরিয়ে গেল ম্লান মুখে। সে যেতে সৃজা পানির গ্লাস এগিয়ে দিল এহসানকে। নাও। এহসান গ্লাসটা হাতে নিয়ে নিজেকে বহু কষ্টে শান্ত করলো। পানিটা এক চুমুকে শেষ করে এলিজার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বান্ধবী তো পৌঁছে দিয়ে চলে গেছে, যাবি কার সাথে? একা যেতে পারবো। একা তো আমি যেতে দেব না, রশিদকে বলে দিচ্ছি পৌঁছে দিয়ে আসবে। আর রাস্তাঘাটে সাবধানে চলবি। যথা আজ্ঞা। হসপিটালে দুদিন কাটানোর পর বাড়িতে আসার জন্য উদ্গ্রীব হয়ে উঠল এহসান। আর একটা দিনও সে এখানে কাটাতে পারবে না বলে কথা কাটাকাটি শুরু করলো। আদিত শেখের কাছে খবর গেলে তিনি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলে পাঠালেন আরও দুদিন থাকার পরই তাকে বাড়িতে যেতে হবে, এখন সম্ভব না। এহসানের জেদটা যেন আরও বাড়ল। ওই লোক কেন তার ব্যাপারে নাক গলাবে, তাকে হুমকি দেবে, অর্ডার দেবে? বাবা নামক এই লোকটার কথা মান্য করতে বাধ্য ছেলে এহসান নয়। তাছাড়া তার অনেক কাজ খুব গুরুত্বপূর্ণ। হাসপাতালে বসে হাওয়া খেলে সেসবের কিছুই করতে পারবে না, তাই সে তখনই বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সৃজার এমন আচরণে প্রচণ্ড বিরক্ত হলো। শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি। দুর্বল অবস্থায় কিভাবে এহসান এমন অবুঝের মতো আচরণ করতে পারে? সেদিন ইজহানের সাথে মারামারির কারণে যে কিল ঘুষি লাথি খেয়েছে, সে আঘাতের কারণেই মূলত জ্বরটা হয়েছে। শরীরের বিভিন্ন অংশ ফুলে লালচে হয়ে আছে। ব্যথা যে হয় সেটার মুখ দেখেই বোঝা যায়। অথচ এহসান এমন একটা ভান করছে যেন কিছুই হয়নি ওর এমন নির্লিপ্ততা অবস্থা দেখে সৃজার ভীষণ রাগ হয়, কিন্তু প্রতি উত্তরে বলার মতো কঠিন কিছু খুঁজে না পেয়ে বলে, তোমার নাটক এবার কমাও। একেবারে সুস্থ হয়ে গেলেই বাড়ি যাবে। নিজের অবস্থা একবারও দেখেছো? আয়না দেখলে চিনতেই পারবে না। তুই চিনলেই চলবে। ব্যতিব্যস্ত গলায় কাউকে কল দিতে দিতে কথাটা বলল এহসান। শুনে সৃজা রাগান্বিত চোখে চাইল। এক প্রকার জেদ করে দুদিনের মাথায় হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি চলে আসে এহসান। তবে অবাক করার ব্যাপার, সেদিন রাতে আবারও জ্বরে আক্রান্ত হলো সে। সৃজা হতভম্ব হয়ে কি রাগে বাক্ষীণ হয়ে গেল।
আজিজ শেখ রাতে বাড়ি ফিরে পুত্রের অবাধ্য কাণ্ড কারখানা দেখে বাড়ি মাথায় করলেন। সালেহা বেগম কিছু না বলেও থাপ্পড় খেলেন। সুযোগের সদ্ব্যবহার করে ইজান কোমর ব্যথা নিয়ে ঘর থেকে বেরিয়ে বাপের সাথে তাল মিলিয়ে গালিগালাজ ছুটতে লাগলো। ইস্মিতাকে থামাতে পারল না। অসহ্য হয়ে ঘরে বসে নিজের কপাল চাপড়ালো। আর সৃজা একরাশ তিক্ত অনুভূতি আর জল ভরা চোখে জেদ নিয়ে এহসানের সেবা করতে গেল সারা রাত। ভোরের দিকে তার চোখ ঘুমে জড়িয়ে আসলো। চেষ্টা করেও জেগে থাকতে পারল না সৃজা। ঘুমের নেশায় ডুবে গেল। সকালের দিকে ঘাম দিয়ে জ্বর ছাড়ল এহসানের। ঘরমাক্ত শরীরে অস্বস্তি দিচ্ছিল তাকে। নেচে বেড়ানো রোদের কুচি চোখ ছুতেই হুঁশহারা গাঢ় ঘুমটা হালকা হলো তার। বুকের উপর ভার ভার অনুভূতি টের পেতেই ভ্রু কুঞ্চন করে মাথাটা খানিকটা উঁচু করে তাকাতে সৃজার মুখখানি নজরে পড়ল। বেঘরে ঘুমাচ্ছে সে এহসানের বুকের উপর। কাচের জানালা দিয়ে আসা নরম রোদ চিকচিক করছে। মিষ্টি এক সুঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। এহসানের ভেতরটা উষ্ণ শিহরণে ছেয়ে গেল। ঘন কালো চুলের আছড়ে থাকা সৌন্দর্য, ফর্সা মসৃণ গালের মলিন আভা, গোলাপি অষ্টপুটের অকৃতমতা এহসানকে থমকে দিল এই সুন্দর সকালে। ইচ্ছে করলো ওই ওষ্ঠাধরে সুধা পান করে শুকনো খড়খড়ে মনটা ভিজিয়ে নিতে, উষ্ণ আলিঙ্গনে বাঁধন হারা হতে, ভালোবাসা ছুঁয়ে দিতে। শেষ পর্যন্ত অনুভূতির তাড়নায় হার মেনে সম্মোহিতের মতো সে হাত বাড়িয়ে ঘুমন্ত সৃজার উষ্ণ অধরে আঙ্গুল ছুঁয়ে ঘোরগ্রস্তের মতো বলে উঠল, যার বুকে পড়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস সেই অধম তো এত ভালো লোক নয় রে, বড্ড লোভী। এই লোভী লোকটা খারাপ কিছু করার আগেই পুরোপুরি তার হয়ে যা না। অধমের তৃষিত পিপাসার্থ বুকটাকে একটু শান্তি দে না জান। তোর উন্মত্ত ভালোবাসা পাওয়ার লোভে সে ডুবে মরতেও রাজি। ঠান্ডা হাতের স্পর্শে সৃজার ঘুমের ঘোরে নড়ে চড়ে অস্ফুট শব্দ করে উঠতে এহসানের ঘোর থেকে বেরিয়ে এলো। গোলাপি নরম অধর ছুঁয়ে থাকা হাতটা আলগোছে সরিয়ে নিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করলো। দীর্ঘক্ষণ কেটে গেল ওভাবেই। সমুদ্রের তরঙ্গোচ্ছ্বাসের মতন করে হৃদযন্ত্রটা তোলপাড় চালাতে লাগলো। আছড়ে পড়া ঢেউয়ের মতন এক বুক প্রশান্তিতে ভরে উঠল তার ঘামে জবজবে দেহ মন। এহসান ডাকলো না সৃজাকে। অনিমেষ নির্লিপ্ত ভঙ্গিতে দেখে গেল। মেয়েটা সারা রাত ঘুমায়নি, তার জন্য সেবা করে গেছে অবিরাম। এহসান জ্বর নিয়ে ওর চোখ দেখছে। সেই চোখে মিশে আছে অনুরাগ আর তার সর্বনাশ। জ্বর থেকে পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানিক লেগে গেল এহসানের। তবুও এই অসুস্থতা নিয়ে সে নিজের যাবতীয় কাজ সামলেছে। সৃজা সমস্ত নোটস জোগাড় করে এনে দিয়েছে। ওর প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে, বাজার সদাই করেছে। আজিজ শেখ একদিন সৃজাকে কটূক্তি করায় বাপকে সে প্রচণ্ড ধানাই পানাই করেছে, ভদ্রতার ধার ধারেনি। রান্নাঘরে সৃজার যাওয়া নিয়ে খোঁটা দেওয়া এহসান রেগে গিয়ে লোক দিয়ে ছাদে ওঠা সিঁড়ির পাশে খোলা জায়গায় একটা আলাদা রান্নাঘরই তৈরি করতে চেয়েছিল। কিন্তু সৃজা সেটা করতে তাকে আটকেছে। এতটা বিশ্রী কাণ্ড হতে দিতে পারে না সে। তাই আজিজ শেখের খোঁচামিপনা যাতে সহ্য করতে না হয় সেজন্য বাড়ির বুয়া শেফালিকে রেখে দিয়েছে রান্নার কাজে। এসবের পাশাপাশি সে তার রেস্তোরাঁ ও ক্যাফে চেনের ব্যবসাটাও সামলেছে। সৃজায় কদিন শুধু বিস্মিত হয়ে অবলোকন করে গেছে এহসানের প্রতিটা কাজকর্ম। দিনের বেশিরভাগ সময়টাতে সে বাইরে থাকে। মাঝে মধ্যে বাড়িতে এসে সৃজার সঙ্গে দুপুরে খেয়ে যায়, এরপর রাত 8টার দিকে ফেরে। সেই সময়টাতে ইজহান বৈঠকখানায় নরম গদিতে হাত পা ছড়িয়ে শুয়ে বসে টিভি দেখে। দারোয়ানের ছেলে মকবুলকে দিয়ে হাত পা টেপায়, মন মতো না হলে গালি দেয়। আর পাশে ইসমি ভাতের থালায় কষা মাংস দিয়ে ভাত মেখে তাকে মুখে তুলে খাইয়ে দেয়। নিত্যদিনের রুটিন। এহসানকে দেখলেই পেছন থেকে ফকির নয়তো ভেড়া বলে টিস করে। কখনো সখনো তার চেয়ে ভয়াবহ কোনো গালি দিয়েও বসে। কারণ এহসানকে সবসময় সৃজার সুবিধা অসুবিধার দিকে তীক্ষ্ণ খেয়াল রেখে কাজ করে, ওকে বিশ্বাস করে। উঁচু গলায় বাড়ি কাঁপিয়ে বউকে ধমকে দেয় না, মারধর করে না, খাটিয়ে মারে না। সবচেয়ে বড় কথা, এহসান শেখ বউয়ের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ ভাব বজায় রাখে। বউকে কেউ কটু কথা বললে খ্যাক করে উঠে। এহসানের এসব কাজে পুরুষত্বের অবমাননা বলে মনে করে ইজহান। বউয়ের কাছে এত নরম হবার কি আছে? বউকে সোজা রাখতে গেলে সবসময় টাইটে রাখতে হয়। এটা নির্বোধ এহসান শেখ জানেই না। তার কাছে এহসান শেখ একটা কাপুরুষ ভেড়া। তবে সৃজা বাড়ির পার্মানেন্ট সদস্য হয়ে যাওয়ার পর থেকে এহসান নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। বেশিরভাগ সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ইজহানকে। কিন্তু সারাদিন বাইরে খাটুনি করে মেজাজ ঠিক রাখতে বহু কষ্ট হয় তার। অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটলে ক্লাসের পানি ছুঁড়ে মারে, নয়তো ভাতের থালা ইজহানের মাথায় ঠেলে উপরে চলে আসে। ইজহান খেপে বকবক করতে থাকে, কিন্তু ইহসান গা করে না সেসব। ইজহানকে সে মাথা খারাপ পাগল বলেই মানে। এদিকে তাদের দুই ভাইয়ের নাটকে ইসমি যেন দর্শক। সে চুপচাপ বসে এসব দেখবে আর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে প্রার্থনা করবে এই অনাসৃষ্টি কাণ্ড কীর্তি থেকে সে যেন অতি শীঘ্রই রেহাই পায়। আজকের কাহিনীও অনেকটা সেরকম।
ইজহান ফকিন্নির পুত গালি দিয়ে ঠাট্টা শুরু করলে সহ্য করতে না পেরে ওর চোয়াল চেপে ধরে মুখের ভেতর রুমাল গুজে পানিটা ওর মাথায় ঢেলে দিয়ে উপরে আসে ইহসান। সৃজা তখন বিছানায় শুয়ে বই পড়ছে। ভাইয়ের বাগবিতণ্ডা তার কানে এসেছে। উঠে বসতে যাবে তখন ইহসান ঘরে ঢুক। সৃজা স্বস্তির শ্বাস ফেলে বিছানা থেকে নেমে ঘরের এক কোণে রাখা ছোট্ট ফ্রিজ থেকে লেবু শরবত নিয়ে ছুটে এলো। ইহসান সোফায় বসে গায়ে দিয়ে শার্টের দুটো বোতাম খুলতে খুলতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।